তোমাদের ক্লাস 12 সেমিস্টার 4 ফিজিক্স কিন্তু পরীক্ষাটা খুব কাছে চলে এসছে। আর এই সময় আমাকে অনেকজন তোমরা কোশ্চেন করছো যে স্যার মডেল কোশ্চেন পেপারটা ভালো করে করলে আমি ভালো নাম্বার পাবো তো, বা স্যার আমি এই কোশ্চেনটা অ্যাকচুয়ালি কিভাবে লিখলে পরীক্ষক এটা দেখে খুশি হবে এবং ফুল মার্কস দেবে। তো আজকের এই ভিডিওটা তার জন্যই, তাদের জন্যই যারা এই সমস্ত কোশ্চেনগুলো কিন্তু আমাকে করো, শুরু থেকে শেষ অবধি দেখো। কারণ আজকের এই ভিডিওটাতে কিন্তু আমি তোমাদের শুধুমাত্র যে সলিউশন করাচ্ছি তা না, কোন কোশ্চেনটা ইম্পর্টেন্ট, কোন কোশ্চেনটা কেমনভাবে উত্তর লিখলে পরীক্ষক খুশি হবে এবং ফুল মার্কস দেবে, এই সমস্ত কিছু আজকের এই ভিডিওটায় আমরা আলোচনা করব। তাই খাতা কলম নিয়ে তোমরা বসো এবং শুরু থেকে শেষ অবধি ভিডিওটা স্কিপ না করে দেখো। আমরা আজকে মডেল কোশ্চেন পেপারে কোয়ান্টাম তত্ত্ব, পরমাণু আর নিউক্লিয়াস এই তিনটে চ্যাপ্টারে যত কোশ্চেন আছে মডেল কোশ্চেন পেপার 1 এবং মডেল কোশ্চেন পেপার 2 সমস্ত কিছু সলিউশন করব এই চ্যাপ্টারের। প্রথম কোশ্চেন, আর একটা কথা, প্রত্যেকটা কোশ্চেন যখন আমার শেষ হবে সেই কোশ্চেনটা পরীক্ষাতে তুমি কেমন লিখবে তার জন্য আমার হ্যান্ড রিটেন নোটও আছে। ওই জন্যই বললাম শুরু থেকে শেষ অবধি দেখো। প্রথম কোশ্চেন দেখো কি বলছে। প্রথম কোশ্চেন, দুটি আলোক সংবেদী উপাদান এ ও বি যাদের প্রারম্ভ কম্পাঙ্ক একটা এর যে প্রারম্ভ কম্পাঙ্ক সেটা বেশি, তাদের ক্ষেত্রে আপতিত বিকিরণের কম্পাঙ্কের সঙ্গে নিবৃত্ত বিভব। এবার শোনো, এটা সলিউশন করছি, তাহলে কি কি আমাদের জানতে চাইছে আগে এটা দেখো। তো এইখানে আমাদের কি আছে, আপতিত বিকিরণের কম্পাঙ্ক আর কি বলেছে নিবৃত্ত বিভব। এই দুটোর মধ্যে আমাদের লেখচিত্র অঙ্কন করতে হবে। তাহলে শোনো, তাহলে এক্স অক্ষতে আমরা লিখবো কম্পাঙ্কটাকে, আচ্ছা, আর ওয়াই অক্ষতে আমরা কি লিখবো স্যার, ওয়াই অক্ষতে আমরা লিখবো নিবৃত্ত বিভবটাকে। ঠিক আছে, ওয়াই অক্ষতে আমরা লিখলাম নিবৃত্ত বিভব। এইবার এই গ্রাফটা আশা করি আমাদের যে আইনস্টাইনের লেখচিত্র এটা আসলে সেটাই, ঠিক আছে, সেটাই আমাদের আঁকতে হবে। তাহলে আমরা কেমন করে এঁকেছি যে এরকম করে যাবে, ঠিক আছে, এই একটা গ্রাফ আর এই একটা গ্রাফ, ঠিক আছে, দুটো গ্রাফ আমরা এখানে এঁকেছি। একটা গ্রাফকে একটুখানি বেঁকিয়ে দিয়ে এখানে আমি নামালাম, তাহলে আর ডটেড লাইন দিয়ে পেছনটাকে আমরা জোড়া লাগিয়ে দিতাম, ঠিক আছে, তাই না, ডটেড লাইন দিয়ে আমরা পেছনটাকে জোড়া লাগিয়ে দিতাম এবং এক্ষেত্রেও সেই একই কেস করলাম এবং এটা তো আমরা ডটেড লাইন দিয়ে পেছনটাকে জোড়া লাগিয়ে দিলাম। এবার শোনো, এই যে জায়গাটায় হিট করে এই জায়গাটাকে কি বলা হয়, সূচনা কম্পাঙ্ক। এর জন্য মিউ নট এ ধরলাম আর এর জন্য মিউ নট বি ধরলাম। এখানে কি বলছে, প্রারম্ভ কম্পাঙ্ক এ এর বেশি সেজন্য এ কে আমি পরে লিখলাম এবং বি এর কম সেজন্য বিটাকে আমি আগে লিখলাম। এক্স অক্ষ বরাবর তো তাই হয়, ডান দিকে যত যায় তত বাড়ে, সেজন্য মিউ এ এটা হচ্ছে একটার আর মিউ বি এটা হচ্ছে একটা। তো লেখচিত্র আমরা অঙ্কন করা শেষ। এবার কোশ্চেন যেটা বলছে যে কোন ক্ষেত্রে নিবৃত্ত বিভব বেশি হবে এবং কেন হবে। আরেকটা কথা বলছে লেখচিত্রের নতি দেখো, আইনস্টাইনের যে আমাদের সমীকরণ সেটা কি ছিল, ইভিএস সমান কি ছিল, এইচ নিউ মাইনাস ফাই, ফাইটা ছিল কার্য অপেক্ষক আর ভিটা ছিল আমাদের, ভিএসটা আমাদের ছিল নিবৃত্ত বিভব। সো ভিএস এটা সমান আমরা কি লিখবো, এইচ বাই ই ইন্টু নিউ যেটা আমাদের শুধু কম্পাঙ্ক আর মাইনাস ফাই বাই ই। তাহলে এটা কার মতো আসছে, ওয়াই সমান এম এক্স প্লাস সি। এবার এখানে দেখো কি একটা এখানে বলছে এই লেখচিত্রের নতি কি ব্যবহৃত উপাদানের প্রকৃতির ওপর নির্ভর করে এবং এখানে তুমি দুটো ইকুয়েশনকে কম্পেয়ার করো, তাহলে এম সমান যেটা আমাদের নতি সেটা হচ্ছে এইচ বাই ই। এবার আমাকে বলো এইচ এর মানও কনস্ট্যান্ট, ই এর মানও কনস্ট্যান্ট, এ তো কোনো কিছুর ওপর নির্ভর করছে না, এর মান তো ধ্রুবক। তো এই যে 3 নাম্বার যে কোশ্চেনটা বলছে লেখচিত্রের নতি কি ব্যবহৃত উপাদানের প্রকৃতির ওপর নির্ভর করে, না, লেখচিত্রের নতি প্রকৃতির ওপর নির্ভর করে না, এটা সম্পূর্ণ ধ্রুবক। ঠিক আছে, 1 নম্বর এটা গেল উত্তর, এই উত্তরটা গেল। এবার বলছে কোন ক্ষেত্রে নিবৃত্ত বিভব বেশি হবে এবং কেন। এবার এইটার উত্তর শোনো। এবার এখানে ভিএস আর এখানে এইচ ই। এবার তাহলে ভিএস সমান আমি যদি এখান থেকে 1/e-টাকে কমন নিই, 1/e-টাকে যদি কমন নিই তাহলে এটা থাকছে এইচ নিউ মাইনাস ফাই থাকছে, তাই না। এবার শোনো, এবার কি হচ্ছে, এখানে কি আছে, তার মানে আমরা এখানে এটা লিখতে পারি যে ভিএস এটা সমানুপাতিক এইচ নিউ মাইনাস ফাই, এটা লিখতে পারি কারণ 1/e আমাদের কনস্ট্যান্ট। এবার ফাই সমান এইচ নিউ নট হয়, এটা তো জানো।
তাহলে ফাই এটা সমানুপাতিক হচ্ছে মিউ নটের সাথে। এবার তুমি আমাকে বলো যে মিউ নট যার বেশি ফাইও তার বেশি, মিউ নট যার কম ফাইও তার কম। এবার মিউ নট কার বেশি, মিউ নট কার বেশি, মিউ নট কার বেশি, এ এর মিউ নট বেশি, কারণ মিউ নট এ এটা হচ্ছে বেশি, আর মিউ নট বি এটা হচ্ছে কম। আচ্ছা, তার মানে এই মানটা, এটা ধরো আমি এর ক্ষেত্রে যদি আমি করি এইচ নিউ মাইনাস ফাই, আর বি এর ক্ষেত্রে আমি করছি এইচ নিউ মাইনাস ফাই, এটা হচ্ছে ফাই অফ এ, এটা হচ্ছে ফাই অফ বি। এবার যেহেতু তোমরা দেখছো গ্রাফটাই যে সূচনা কম্পাঙ্ক এ এর বেশি, তার মানে এর কার্য অপেক্ষকের মান বেশি। এবার সাধারণ একটা অঙ্ক, খুব সাধারণ একটা অঙ্কতে বোঝো, এইচ নিউর মান তো ফিক্সড, আমি কথার কথা এইচ নিউর মানটা ধরলাম 10, কথার কথা, মাইনাস ফাই এ এর মানটা ধরলাম আমি 3, ফাই এ এর মানটা ধরলাম আমি 3, আর এইচ নিউর মান নিচেতেও 10, তাহলে ফাই বির মানটা নিশ্চয়ই এই যে ফাই এ এর থেকে কম হবে, আমি ধরলাম সেটা 2, তাহলে এক্ষেত্রে আমাদের উত্তর আসছে 7, আর এক্ষেত্রে আমাদের উত্তর আসছে 8। এটা হচ্ছে ভিএস, এটাও হচ্ছে ভিএস, এটা হচ্ছে এটার ক্ষেত্রে বিটার ক্ষেত্রে। এবার আমাকে বলো যে ভিএস এর মান বেশি হচ্ছে না ভিবির মান বেশি হচ্ছে? অবশ্যই ভিএস এর মান বেশি হচ্ছে। ভিএস বি এর যে নিবৃত্ত বিভবের মান সেটা বেশি হচ্ছে ভিএস এর ক্ষেত্রে এর থেকে। কেন? কারণ এ এর যে কার্য অপেক্ষক সেটা বেশি, আর বি এর যে কার্য অপেক্ষক সেটা কম। এর কার্য অপেক্ষক কেন বেশি? কারণ এর সূচনা কম্পাঙ্ক বেশি, সেই জন্য। এবার এটা তো আমি তোমাদের বোঝানোর জন্য বললাম, পরীক্ষার খাতায় তোমরা কি লিখবে দেখো, এখানে সুন্দরভাবে আমি লিখে দিয়েছি, একদম পরিষ্কারভাবে, 1 নাম্বারও তোমাদের কাটা যাবে না। তো এটা হচ্ছে আমাদের গ্রাফ, এইটা লিখবে, এটা আমাদের 3 নাম্বার কোশ্চেনের উত্তর হচ্ছে এটা লেখার পর এইখানে আসবে, এইটাকে বোঝানোর জন্য এই জিনিসটা আছে, এবং এটা 3 নাম্বার পরিষ্কারভাবে লিখে দিচ্ছি। দেখো, সূচনা কম্পাঙ্ক বেশি হলে কার্য অপেক্ষক বেশি হবে, অর্থাৎ ফাই এ এর মানটা ফাই বি থেকে বেশি। এবার যদি ফাই এ বেশি হয় তাহলে আমাদের ভিবির মান, বা যেটা নিবৃত্ত বিভব বলছি আমরা ভিবির, সেটা বেশি হচ্ছে এর থেকে। এই কোশ্চেনটা কিন্তু তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, কনসেপচুয়াল কোশ্চেন, পরীক্ষায় আসার মতো একটা কোশ্চেন। পরবর্তী কোশ্চেনের দিকে আমরা যাচ্ছি। কোশ্চেনটা কি বলছে শোনো, কোশ্চেনটা বলছে আলোক তড়িৎ ক্রিয়া কি সংস্থা, এটা উফতার বলে হবে না, এটা হবে উষ্ণতা, ঠিক আছে, একটু মিস্টেক আছে, এটা উষ্ণতা হবে। তো উষ্ণতার ওপর কি নির্ভর করে? না, উষ্ণতার ওপর নির্ভর করে না। কি বিষয়ের ওপর নির্ভর করে? আলোক তড়িৎ ক্রিয়া এটা নির্ভর করে সূচনা কম্পাঙ্কের ওপর। আচ্ছা স্যার, ভালো কথা, সূচনা কম্পাঙ্কের ওপর। আচ্ছা, তরঙ্গ দৈর্ঘ্যের ওপর নির্ভর করে, এটার উপরও স্যার নির্ভর করে, ভালো কথা। আর কি বিষয়ের উপর নির্ভর করে? আর বিকিরণের তীব্রতার উপর নির্ভর করে, এটাও একটা ঠিক, যে তীব্রতার উপর নির্ভর করছে। তাহলে এই 3টে বিষয়ের উপর নির্ভর করছে, কিন্তু উষ্ণতার উপর কি নির্ভর করছে? না। তাহলে আলোক তড়িৎ ক্রিয়া উষ্ণতার উপর নির্ভর করছে না। সেকেন্ড কোশ্চেন কি বলছে, যে একটি নির্দিষ্ট আলোক তড়িৎ পরীক্ষায় আলোক তড়িতের ছেদক বিভব 1.5 ভোল্ট, ছেদক বিভব আর নিবৃত্ত বিভব বা থ্রেশহোল্ড ভোল্টেজ এগুলো কিন্তু সব এক, এবং এগুলোকে ভিএস দ্বারা ডিনোট করা হয়, এটা সমান বলা হচ্ছে 1.5 ভোল্ট। নেক্সট বলছে ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তি কত? তো আমাদের যেটা কে ম্যাক্স হয় সেটা সমান আমরা লিখি ইভিএস। এবার ভিএস এর মান কত? 1.5। আচ্ছা, আর ইলেকট্রনের আধান, আচ্ছা ভিএস এর মান বললাম, তাহলে 1.5 ই, আর এর একক হচ্ছে ভি, তার মানে কে ম্যাক্স এর মানটা হচ্ছে 1.5 ইলেকট্রন ভোল্ট। ঠিক আছে, এবার পরীক্ষায় খাতায় লেখার জন্য এখানে লিখে দিচ্ছি, দেখো যে আলোক তড়িৎ ক্রিয়া মূলত আলোর কম্পাঙ্ক, তরঙ্গ দৈর্ঘ্য, তীব্রতার উপর নির্ভর করে, ধাতব পৃষ্ঠের উষ্ণতার উপর নির্ভর করে না। আচ্ছা, এখানে কে ম্যাক্সটা ই ভি নট করে দিচ্ছি, আমি এখানে জুলে নিয়েছি, ঠিক আছে, এবং এখানে জুলে নিয়েছি বলে এটা 2.4 × 10⁻⁹ আছে, এবং এখানে আমি ইভি নিয়েছি, ঠিক আছে, তুমি জুলে কনভার্ট করো তবুও হবে, আর ইভিতে রেখে দাও তবুও হবে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখা যাক। তো আমাদের সি এর কোশ্চেন, এবং এই কোশ্চেনটা ভিভিআই তোমাদের 2026 এর জন্য এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট। টেস্ট পেপার করানোর সময় প্রত্যেকটা পেজে তোমরা দেখবে এই কোশ্চেনটা আছে, প্রত্যেকটা পেজে, এবং সালেতেও এসছে এই কোশ্চেনটা। সেই দিক থেকে দেখতে গেলে এই কোশ্চেনটা কিন্তু ভীষণই ইম্পর্টেন্ট তোমাদের জন্য। এবার আমার সলিউশনটা দেখো, বলছে আলফা কণা আর প্রোটনের ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্যের অনুপাত নির্ণয় করো। যখনই এই কোশ্চেনটা দেবে, দুটো জিনিস তোমার মাথায় যেন জ্ঞাতা থাকে,
যে মাস অফ আলফা, আচ্ছা সাদা কালিটা নিনি, মাস অফ আলফা 4 টাইমস মাস অফ প্রোটন এবং কিউ অফ আলফা ইজ 2 টাইমস কিউ অফ প্রোটন। এই দুটো জিনিস যেন তোমার মাথার মধ্যে ঢুকে থাকে। এবার দুটো সূত্র ছিল, ল্যামডা সমান এইচ বাই এমভি, আরেকটা সূত্র ছিল ল্যামডা সমান এইচ বাই রুট আন্ডার 2m কিউ ভি। এবার এইখানের যে ভিটা আছে এইটা হচ্ছে আমাদের বেগ, আর এইখানে যে ভিটা আছে এইটা হচ্ছে আমাদের বিভব। আচ্ছা, বেগ একই হয়, তার মানে এইচ তো এমনি ধ্রুবক দুটোর ক্ষেত্রে, বেগ একই বলে দিচ্ছে মানে বেগটাও ধ্রুবক। তার মানে এইখানে ল্যামডা সমানুপাতিক আমি 1/m আমি লিখতে পারি। তাহলে ল্যামডা, আচ্ছা প্রথমে যেহেতু আলফা আছে তাহলে ল্যামডা অফ আলফা বাই ল্যামডা অফ প্রোটন, এটা সমান আমরা লিখব মাস অফ প্রোটন বাই মাস অফ আলফা। তাহলে মাস অফ প্রোটন আর মাস অফ আলফা দিলে এটা হচ্ছে 1/4। এইখানে যে অনুপাতটা চেয়েছে ল্যামডা আলফা আর ল্যামডা প্রোটন, সেটা হচ্ছে আমাদের এক্ষেত্রে 1.4, 1:4। আচ্ছা, এটা আমাদের একটা কোশ্চেন গেল। 2 নম্বর কোশ্চেন কি বলছে দেখো, এটা গেল। এবার বলছে একই বিভব প্রভেদ, তার মানে ভিটা কনস্ট্যান্ট। আচ্ছা, এইচ এর মান এমনি কনস্ট্যান্ট আর 2 এটা নিজেও কনস্ট্যান্ট, তাহলে এক্ষেত্রে আমাদের ল্যামডাটা হবে সমানুপাতিক 1/√m আর কিউর সাথে, m আর কিউর সাথে। বাদ বাকি তো তিনটে জিনিস ধ্রুবক, এইচ আমাদের কনস্ট্যান্ট, এইচ এর মান 6.6 × 10⁻34, 2 নিজেই কনস্ট্যান্ট এবং বিভব দুটোর ক্ষেত্রেই সেম, সেক্ষেত্রে বিভবটাও আমাদের কনস্ট্যান্ট। এবার প্রথমে আমাদের যেহেতু আলফা বলেছে তাহলে ল্যামডা আলফা আর ল্যামডা প্রোটন এটা সমান আমরা কি লিখবো পরে, মাস অফ প্রোটন এবং কিউ অফ প্রোটন বাই মাস অফ আলফা এবং কিউ অফ আলফা। এবং মাস অফ প্রোটন আর মাস অফ আলফা এদের যদি অনুপাত করি তাহলে এটা হচ্ছে 1/4 ইন্টু কিউ অফ আলফা এবং, আচ্ছা এই উপরে যেটা হবে এটা প্রোটন লিখে দিও, কিউ অফ প্রোটন আর কিউ অফ আলফা করলে এটা আসবে আমাদের 1/2। তার মানে এটা আসছে 1:√8, বা এটাকে এরকম বলা যায় 1:2√2। এই দুটো হচ্ছে আমাদের অ্যান্সার, ল্যামডা আলফা আর ল্যামডা প্রোটন। আশা করি কোশ্চেনটা বোঝা গেছে। এবার পরীক্ষায় খাতার লেখার জন্য আমি এখানে লিখে দিচ্ছি, দেখো ল্যামডা আলফা হচ্ছে 4m অফ প্রোটন, সরি মাস অফ আলফা 4 টাইম মাস অফ প্রোটন, চার্জ অফ আলফা এটা 2 টাইমস চার্জ অফ প্রোটন। আচ্ছা, এরপরে জাস্ট তোমরা এই জিনিসটা বসাবে যে ল্যামডা h/mv দিয়ে এই অঙ্কটা, এবং এইটা হচ্ছে পরের পার্টটার জন্য যেটা হচ্ছে আমি এখানে লিখে দিয়েছি ল্যামডা h/2m কিউব, তারপরে 1/2√2 আসছে, 1:2√2 আসছে। তো পরীক্ষায় খাতায় কিভাবে লিখবে সেটাও আমি লিখে দিয়েছি, এবং এখানে বোঝার জন্য যেটা আমি করার সেটাও কিন্তু এখানে আমি করে দিলাম। এবার পরবর্তী কোশ্চেনের দিকে আমরা যাই। এখানে পরবর্তী কোশ্চেন, ডেভিসন এবং জার্মার পরীক্ষার উদ্দেশ্য কি ছিল? এদের মেন উদ্দেশ্য ছিল যে ডি ব্রগলি যেটা বলেছে, ডি ব্রগলির প্রকল্প, ডি ব্রগলির যে প্রকল্পটা আছে, ডি ব্রগলির প্রকল্প পরীক্ষালব্ধভাবে জিনিসটাকে প্রমাণ করা, ঠিক আছে, পরীক্ষালব্ধভাবে জিনিসটাকে প্রমাণ করা, এটা হচ্ছে আমাদের ডেভিসন জার্মারের পরীক্ষার উদ্দেশ্য। এবার তথ্যটা কি পেয়েছিল, এখানে তথ্যটা কি পেয়েছিল, এই পরীক্ষা থেকে কি তথ্য পাওয়া যায়, তথ্যটা কি পাওয়া যায়? 1 নম্বর তথ্য যেটা পাওয়া যায় যে ইলেকট্রনগুলো এখানে অপবর্তনের সৃষ্টি করছে। 1 নম্বর ছিল যে ডেভিসন জার্মার পরীক্ষার মাধ্যমে সেটা ওরা কিন্তু এটা প্রমাণ করে দেয় যে ডি ব্রগলি যেটা বলেছিল যে সমস্ত পদার্থের কিন্তু তরঙ্গ ধর্ম আছে। এবার পরীক্ষার সিদ্ধান্তটা কি পাওয়া যায় যে ইলেকট্রনও দেখছে অপবর্তন দেখাচ্ছে, এবং অপবর্তন দেখানোর ফলে এটা প্রমাণ হচ্ছে যে ইলেকট্রনের কিন্তু কণা ধর্মের সাথে সাথে, কণা ধর্ম আছে, তার সাথে সাথে কিন্তু ইলেকট্রনের তরঙ্গ ধর্মটাও আছে, ইলেকট্রনের তরঙ্গ ধর্ম আছে। এই দুটো ধর্মই কিন্তু ইলেকট্রনের মধ্যে আমাদের আছে। এবার ইলেকট্রন যেহেতু একটা কণা, সেহেতু বলা চলে সমস্ত কণা বা সমস্ত পদার্থরই কিন্তু কণা ধর্মের সাথে সাথে তরঙ্গ ধর্ম আছে, এর মাধ্যমে কিন্তু এটা প্রমাণিত হয়। দুটি ধাতু এ আর বি এর কার্য অপেক্ষক, আচ্ছা তার মানে ফাই অফ এ যেটা সেটা হচ্ছে 4 ইলেকট্রিক ভোল্ট, আর ফাই অফ বি যেটা সেটা হচ্ছে 10 ইলেকট্রিক ভোল্ট। এবার কোন ধাতুর প্রারম্ভ কম্পাঙ্ক অধিক হবে? প্রারম্ভ কম্পাঙ্ক ফাই সমান হয় h নিউ নট,
তার মানে প্রারম্ভ কম্পাঙ্ক আমরা মিউ নট বলি। তার মানে যার এবার ফাইয়ের সাথে মিউ নটের সম্পর্ক কেমন আছে, সরল সম্পর্ক। তার মানে যার আমার ফাই বেশি তার তো মিউ নটও বেশি, মানে প্রারম্ভ কম্পাঙ্ক বেশি। তাহলে ফাই কার বেশি, বি এর। তার মানে এখানে যেটা বলা হচ্ছে কোন ধাতুর প্রারম্ভ কম্পাঙ্ক আমাদের বেশি হবে, তাহলে মিউ নট বি এর প্রারম্ভ কম্পাঙ্ক বেশি হবে মিউ নট এ এর থেকে, কারণ এর কার্য অপেক্ষকের মানটা বেশি, আর কার্য অপেক্ষক আর প্রারম্ভ কম্পাঙ্ক এরা পরস্পর সমানুপাতিক হয়। নেক্সট কোশ্চেনের দিকে আমরা যাই। আচ্ছা, পরীক্ষার খাতায় দেখো কি লিখবে, ডেভিসন ও জার্মার পরীক্ষার উদ্দেশ্য ছিল ডি ব্রগলির বস্তু তরঙ্গের প্রকল্পটি পরীক্ষালব্ধভাবে প্রমাণ করা। এবং এখান থেকে কি তথ্য পাওয়া যায়, যে ইলেকট্রনগুলি অপবর্তন প্যাটার্ন তৈরি করে, যেটা আমি বললাম। এবং সেখান থেকে কি প্রমাণিত হলো, যে ইলেকট্রন কণা ধর্মের পাশাপাশি তরঙ্গ ধর্ম আছে। নেক্সট কোশ্চেন যেটা ছিল ফাই সমানুপাতিক এইচ নিউ নট, তাহলে ফাই আর নিউ নট যেটা আমাদের সূচনা কম্পাঙ্ক এরা পরস্পর সমানুপাতিক। যার কার্য অপেক্ষক বেশি তার ক্ষেত্রে প্রারম্ভ কম্পাঙ্ক বেশি। এবার যেহেতু এখানে বি এর কার্য অপেক্ষক বেশি, যেটা আমরা দেখলাম 10 ইলেকট্রন ভোল্ট, তাহলে বি এর কার্য অপেক্ষক বেশি, তাই বি এর সূচনা কম্পাঙ্ক বেশি। এবং শেষে এটা ফুল মার্কস, কোনো এক নম্বরও কাটবে না, এখানে পুরো ফুল মার্কস তোমাদের দিয়ে দেবে। পরবর্তী কোশ্চেন দেখা যাক, চারের দাগের কোশ্চেন বলছে ত্রি-আয়নিত বেরিলিয়ামের কোন দশার কক্ষপথের ব্যাসার্ধ, দশার মানে এখানে এনের মান জানতে চেয়েছি, ঠিক আছে। ব্যাসার্ধের হাইড্রোজেন ভৌম দশার কক্ষপথের ব্যাসার্ধের সমান হবে। এবার দেখো আমাদের যেটা নর্মালি সূত্র আর মানে ব্যাসার্ধ, এটার সমান ছিল আর সমান আর নট এন স্কোয়ার বাই জেড, ঠিক আছে। এবার বেরিলিয়ামের ক্ষেত্রে হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়ামের ক্ষেত্রে জেড এর মান হচ্ছে আমাদের 4 এবং জেড অফ বেরিলিয়াম যদি বলি, আচ্ছা বিই। আচ্ছা, এবার এন অফ বিই এটাই আমাদের কিন্তু বের করতে হবে। এই যে কোন দশার কক্ষপথ চাইছে, দশাটা এন বিই। এবার হাইড্রোজেনের ক্ষেত্রে জেড অফ হাইড্রোজেন যদি আমি বের করে দিই সেটা হচ্ছে 1, এবং এখানে এন অফ হাইড্রোজেন দেখো বলছে হাইড্রোজেনের ভৌম দশা মানে এনএইচ এর মান 1। তাহলে এক্ষেত্রে আর সমানুপাতিক, ওপরে হচ্ছে এন স্কোয়ার এবং নিচেই হচ্ছে জেড, এটা দেখতে পেলাম। আচ্ছা, এবার যদি আমাকে এখানে বলা হচ্ছে যে তার মানে বলতে পারি, আচ্ছা এখানে একটা কাজ করা যায়, ছোট্ট একটা কাজ করা যায়। আমাকে দুদিকের কি বলেছে, যে আর অফ বেরিলিয়াম এটা সমান হবে আর অফ হাইড্রোজেনের সাথে, ওটাই তো বলছে বেরিলিয়াম আয়নের কক্ষপথের ব্যাসার্ধ হাইড্রোজেনের কক্ষপথের ব্যাসার্ধের সমান। তাহলে বেরিলিয়ামের কক্ষপথ আর হাইড্রোজেনের কক্ষপথ আমি সমান করে দিলাম। তাহলে এইখানে আমি উপরে কি লিখবো, এন অফ বেরিলিয়াম তার উপরে স্কোয়ার বাই জেড অফ বেরিলিয়াম। আচ্ছা, সেম এরকমই আমার এইখানেও লিখবো যে এন অফ হাইড্রোজেন তার স্কোয়ার, এবং নিচে আমি কি লিখবো, যে জেড অফ হাইড্রোজেন। এবার বেরিলিয়ামের ক্ষেত্রে আমি তো এটাই তোমাকে বের করতে হবে, তাহলে এন বিই তার স্কোয়ার, এটা যেমনকার তেমন রইল। জেড বিই কত, 4, তাহলে এটা আমি 4 বসালাম। আচ্ছা, এখানে হচ্ছে ভৌম দশা, তাহলে এটা হচ্ছে আমাদের 1, এবং জেড অফ এইচ এটাও 1, তাহলে এন অফ বিই এটা কত বেরোচ্ছে 2। তার মানে এখানে কোন দশার ক্ষেত্রে বলেছে, কত নম্বর কক্ষপথ, 2 নম্বর কক্ষপথ। বেরিলিয়ামের ত্রিপরমাণুতে যে 2 নম্বর কক্ষপথের ব্যাসার্ধ সেটা ইলেকট্রনের হাইড্রোজেনের ভৌম দশার কক্ষপথের সাথে সমান। এবার হাইড্রোজেনের ভৌম দশা এক্সট্রা নলেজের জন্য আমি বলে দিচ্ছি, হাইড্রোজেনের ভৌম দশা মানে আর নটের মান এটা হয় 0.53 আর্মস্ট্রং হয়, ঠিক আছে। আচ্ছা, কোশ্চেন বলছে দুটি আচ্ছা এই পুরোটা মুছে দিচ্ছি, ঠিক আছে, এই পুরোটা আমাদের এখানে দরকার নাই, আমি নেক্সট পেজে আমাদের হ্যান্ড রিটেন নোট আছে সেখান থেকে আমরা দেখব। নেক্সট কোশ্চেন, দুটি হাইড্রোজেন পরমাণু কল্পনা করো, হ্যাঁ, এদের ইলেকট্রন উত্তেজিত দশায় থাকে। উত্তেজিত দশায় মানে ভৌম স্তরে নেই, মানে n = 1 তো নেই, ঠিক আছে। এবার বোরের মডেল অনুসারে ইলেকট্রনগুলির একই কৌণিক ভরবেগ, ভালো করে বুঝো কোশ্চেনটা কি বলছে, ইলেকট্রনগুলির কৌণিক ভরবেগ একই কিন্তু শক্তি আলাদা, এটা কি সম্ভব? আগে বলি তোমাকে যে কৌণিক ভরবেগ L এটা সমান হচ্ছে NH/2π হচ্ছে, এবং শক্তি যেটা সেটা E সমান হয় -13.6 বাই নিচে হয় n তার স্কোয়ার, মানে Z²/n² হয়। আমি জেডটাকে 1 ধরছি হাইড্রোজেনের ক্ষেত্রে। এবার আমাকে তুমি একটা খুব সাধারণ একটা উত্তর বলো, খুব এই H/2πটা কনস্ট্যান্ট,
আচ্ছা, এই 13.6টা কনস্ট্যান্ট, তার মানে এই এলটা নির্ভর করছে শুধুমাত্র মুখ্য কোয়ান্টাম সংখ্যা এন এর ওপর, আর এই ইটা নির্ভর করছে মুখ্য কোয়ান্টাম সংখ্যা এন এর ওপর। বুঝে গেলে? এবার শোনো, তাহলে ইলেকট্রনগুলির কৌণিক ভরবেগ যদি একই হতে হয়, কৌণিক ভরবেগ যদি একই হয়, ধরো n = 2 তে কৌণিক ভরবেগ এই দুটো হাইড্রোজেনের ক্ষেত্রে সমান হয়ে গেল n = 2 তে, তার মানে এটাও তো একই হবে, তাই না? n = 2, আমি ধরলাম n = 2, যেখানে ইলেকট্রনগুলির কৌণিক ভরবেগ সমান, অবশ্যই সমান হবে ইলেকট্রনের কৌণিক ভরবেগ, কারণ 2h/2π সেম হবে দুটোর ক্ষেত্রেই। এবার তাহলে তো সেক্ষেত্রে আমাদের দেখো আমাদের যে শক্তিটা, এটাও তো এন এর জায়গায় যদি 2 বসাই, আমি ভেঙে বসাচ্ছি, ধরো L1 একটা ধরলাম এবং L2 ধরলাম। এবার L1 এতে n এর জায়গায় 2h/2π বসাও, L2 জায়গাতেও আমি বসাচ্ছি 2h/2π। কেন বসাবো স্যার? এখানে তো ওটাই বলেছে কৌণিক ভরবেগ কিন্তু একই কৌণিক ভরবেগ। তাহলে n যদি আমি 2 ধরি, তাহলে দুটোর ক্ষেত্রে আমি n এর মান 2 ধরতে হবে, তাহলে L1 = L2 হলো। এবার সেম জিনিস আমি যদি শক্তির ক্ষেত্রে করি, যে -13.6 2² মানে 4 E1, আর E2 সমান যদি হয় -13.6/4, তাহলে E1 এটা সমান তো E2 হচ্ছে। তার মানে যদি কৌণিক ভরবেগ সমান হয়, একটা নির্দিষ্ট কক্ষপথে যদি কৌণিক ভরবেগ সমান হয়, তাহলে আমাদের শক্তিও সমান হবে, আলাদা হবে না। এইখানে কি বলছে? একই কৌণিক ভরবেগ কিন্তু ভিন্ন শক্তি না, একই কৌণিক ভরবেগ এবং একই শক্তি হবে সেক্ষেত্রে, ঠিক আছে? যেহেতু n এর মানের উপর এগুলো সব ডিপেন্ড করে। এবং এটা আমি কিন্তু লিখে দিয়েছি প্রথম কোশ্চেন, যে না, বোরের মডেল অনুসারে একটি হাইড্রোজেন পরমাণুর কৌণিক ভরবেগ ও শক্তি উভয় মুখ্য কোয়ান্টাম সংখ্যা n এর উপর নির্ভর করে, যেটা বললাম। এটা কৌণিক ভরবেগের সূত্র, এটা শক্তির সূত্র। কৌণিক ভরবেগ একই হতে বলা হয়েছে, তার মানে মুখ্য কোয়ান্টাম সংখ্যা একই হতে হবে, n এর মান 2 বললাম। যদি n একই হয়, তবে শক্তির সূত্রে n এর মান বসালে দেখা যায় তাদের শক্তি অবশ্যই একই হবে, বললাম। তাহলে E1 = E2 হয়ে যাচ্ছে, আলাদা তো হচ্ছে না। তাই বোরের মডেল অনুযায়ী একই কৌণিক ভরবেগ কিন্তু ভিন্ন শক্তি থাকা সম্ভব নয়, একই কৌণিক ভরবেগ এবং একই শক্তি থাকবে। কোশ্চেন, আয়োনাইজেশন শক্তি কাকে বলে? আয়োনাইজেশন শক্তি কাকে বলে? ধরো এটা হচ্ছে একটা পরমাণুর কক্ষপথ, ঠিক আছে? এটা হচ্ছে পরমাণুর কক্ষপথ এবং এটা হচ্ছে আমাদের ভূমিস্তর, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের কি? ভূমিস্তর, ভৌমদশা, মানে এটা হচ্ছে n = 1, আর এটা হচ্ছে কথার কথা এটা হচ্ছে n = 2। আচ্ছা, আয়োনাইজেশন মানে কি? প্লাস, আয়ন মানে প্লাস, প্লাস বা মাইনাস, এটাকে বলা হয় আয়ন। আয়োনাইজেশন শক্তি মানে কি? একটা ইলেকট্রন ভৌমদশায় আছে, ওকে তুমি একটা শক্তি প্রদান করবে এবং সেই শক্তিটা নিয়ে সে কিন্তু পরমাণুটার বাইরে চলে যাবে এবং পরমাণুটাকে একটা ধনাত্মক আধানে পরিণত করবে, ইলেকট্রনটা বাইরে চলে যাবে। মানে এক কথায় n = আমাদের ইলেকট্রনটা চলে যাবে। n = মানে কিন্তু পরমাণুর বাইরের কথা বলা হচ্ছে। তো ইলেকট্রনটা এক কথায় পরমাণুর বাইরে চলে যাবে। তাহলে যে শক্তি বা ভৌমদশায় থাকা অবস্থায় কোনো ইলেকট্রনকে যে পরিমাণ শক্তি দিলে ইলেকট্রনটা পরমাণুর বাইরে বেরিয়ে যায়, সেই শক্তিটাকেই বলা হচ্ছে আয়োনাইজেশন শক্তি। বুঝা গেল? ভৌমদশায় ইলেকট্রনটা আছে, সেইখানে ওকে আমি একটা শক্তি দেব, সেই শক্তিটা নিয়ে ইলেকট্রনটা পরমাণুর বাইরে চলে যাবে, সেই শক্তিটাকেই বলা হচ্ছে আয়োনাইজেশন শক্তি। আশা করি অসুবিধা নাই। নেক্সট যে কোশ্চেনটা আছে, এই কোশ্চেনটা ভিভিআই দিয়ে রেখে দিও তোমাদের জন্য। কোশ্চেনটা কি বলছে শোনো, হাইড্রোজেন পরমাণুর বর্ণালীতে বামার শ্রেণী রেখাগুলির মধ্যে সর্বোচ্চ আর সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্যের অনুপাত নির্ণয় করো। তো আমাদের যে মডেল পেপার 1 এবং মডেল পেপার 2, এই দুটো পেপারে যতগুলো অঙ্ক আছে, যতগুলো প্রবলেম আছে, এই প্রবলেমগুলো করার জন্য তোমাদের কোনো রকম ক্যালকুলেটরের প্রয়োজন পড়বে না। এই জন্যই মডেল পেপারটা প্র্যাকটিস করা তোমাদের জন্য খুবই দরকার। একটা সিঙ্গেল অঙ্ক এমন নেই যেটাতে ক্যালকুলেটরের প্রয়োজন পড়বে, ঠিক আছে? সমস্ত অঙ্কগুলোতে আমরা উইদাউট ক্যালকুলেটর সলিউশন করব এবং হয়েও যাবে, ঠিক আছে? যেমন আমরা আগেরগুলো করলাম, এইগুলোও কিন্তু হয়ে যাবে। এবার শোনো, আমাদের ফার্স্ট আছে কিন্তু লাইম্যান, প্রথম আমাদের আছে লাইম্যান, তারপরে আমাদের আছে বামার। আচ্ছা, লাইম্যানের ক্ষেত্রে n1 এর মান 1, বামারের ক্ষেত্রে n1 এর মান 2। লাইম্যানের ক্ষেত্রে n2 এর মান 2, 3,
4 এরকম ডট করে একদম ইনফাইনাইট অবধি যায় এবং বামারের ক্ষেত্রে n2 মান 3 4 5 তারপর ডট ডট করে একদম ইনফাইনাইট অবধি যায়। এবার প্রথম কোশ্চেন বলেছে বামার বর্ণালীতে বামার শ্রেণীর বর্ণালী রেখাগুলির মধ্যে সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য, তার মানে 1/λ, এটা আমি ধরলাম ম্যাক্স, সেটা কি হবে আর 1 কার ক্ষেত্রে আমরা করছি, আমরা খেয়েছি বামারের ক্ষেত্রে। আচ্ছা, তার মানে বামারের ক্ষেত্রে সর্বোচ্চ, প্রথমে এটা কি 1/4 লিখবো মাইনাস, এবার বামারের ক্ষেত্রে সর্বোচ্চ করতে বলা হচ্ছে, তার মানেটা কি, তার মানে এখানে যে n2টা থাকে এর মান মিনিমাম বসাবো, এর মান মিনিমাম 3, তার মানে 1/9। আচ্ছা স্যার ভালো কথা। এবার এদের লসাগু যদি করি তাহলে 36, এটা হবে 4 4 9 36 9, এটা 9 4 36, তাহলে এটা আমাদের আসছে 5r/36, তাই না, 5r/36 বা ল্যামডা ম্যাক্সিমামের মান আসছে 36/5r। নেক্সট আমাদের বলা হচ্ছে সর্বনিম্ন, তাহলে 1/λ মিনিমাম যদি আমি বলি তাহলে এটা হচ্ছে আর, তারপরে ফার্স্ট ব্র্যাকেট। এবার বামারের ক্ষেত্রে বলা হচ্ছে, তার মানে এটা 1/4 এবং মিনিমাম কখন হয়, যখন n2 মানটা ম্যাক্সিমাম হয় এবং n2 ম্যাক্সিমাম মান ইনফাইনাইট, তাহলে 1/∞, তার মানে এটা হচ্ছে 0, তাহলে সেক্ষেত্রে এটা আমি 0 লিখলাম এবং এটার হচ্ছে r/4, তাহলে ল্যামডা মিনিমাম যেটা হয় সেটা আমাদের দাঁড়াচ্ছে 4/r, বুঝা গেল। এবার এই ল্যামডা ম্যাক্স আর ল্যামডা মিনিমামের অনুপাত জানতে চাইছি, সো ল্যামডা ম্যাক্স বাই ল্যামডা মিনিমাম। এবার ল্যামডা ম্যাক্স কত বলেছে 36/5r, তাহলে 36/5r ইন্টু ল্যামডা মিনিমাম মানে এখানে আসছে 4 আর উপরে আসছে আমাদের r, তাহলে r আর কাটলো, এটা হচ্ছে 4 9 36, তাহলে এটা হচ্ছে আমাদের 9/5 বা এর উত্তরটা হচ্ছে 9:5, বুঝা গেল। আচ্ছা, পরীক্ষার খাতায় কি লিখবে দেখো, লিখে দিচ্ছি। এইদিকে প্রথমে কাকে বলেটা দেখে নাও, যে ভূমিস্তরে থাকা কোনো পরমাণু ইলেকট্রনকে পরমাণুর বাইরে আনতে যে পরিমাণ শক্তির প্রয়োজন তাকে আয়োনাইজেশন শক্তি বলে, খুবই ভালো কথা। এবার 2 নাম্বার, লাইম্যানের জন্য বামারের জন্য 1/λ ম্যাক্স বের করলাম 5r/36 আর ল্যামডা মিনিমাম বের করলাম এবং অনুপাত বের করলাম 9/5। কোনো এখানে কি অঙ্কগুলো করার জন্য আমাদের, তুমি ওরা বলো, কোনো ক্যালকুলেটরের প্রয়োজন আছে, কোনো ক্যালকুলেটরের প্রয়োজন নাই, তো কনফিডেন্স বিল্ড আপের জন্য কিন্তু মডেল কোশ্চেন পেপার যেটা 1 আর 2 আছে, আমার মনে হয় তোমাদের প্রত্যেককে কিন্তু করানো দরকার এবং আমি তোমাদের কিন্তু সেটা করিয়ে দেবো, একবার হলেও কিন্তু নিজে থেকে প্র্যাকটিসটা অন্তত করে রেখো। আচ্ছা, পরবর্তী কোশ্চেন কি বলছে শোনো, তেজস্ক্রিয় বিঘটনের সূত্রটি লেখো। তেজস্ক্রিয় বিঘটনের সূত্র কাকে বলে, সময়ের সাপেক্ষে তেজস্ক্রিয় বিঘটনের হার মানে আমাদের নিচে ডিটি চলে যাবে, বিঘটনের হার প্রারম্ভিক তেজস্ক্রিয় পরমাণু যেটা থাকে n0টি যদি বলি তার সাথে সমানুপাতিক হবে, ঠিক আছে, তার সাথে সমানুপাতিক হবে। তাহলে সময়ের সাপেক্ষে তেজস্ক্রিয় নমুনায় উপস্থিত বা সময়ের সাপেক্ষে তেজস্ক্রিয় বিঘটনের হার তার মধ্যে অবস্থিত প্রারম্ভ তেজস্ক্রিয় পরমাণুর সংখ্যার সাথে সমানুপাতিক হবে, যে আমরা লিখব dn/dt সমান λn বা dn/dt এটা সমান হচ্ছে -λn। এবং মাইনাসটা কোথা থেকে আসছে, যেহেতু সংখ্যা কমছে, যত সময় যাবে পরমাণুর সংখ্যা তত কমবে, সেই জন্য মাইনাসটা আসে। এবার এর একটা গ্রাফ হয়, সেই গ্রাফটা আমরা এখানে এঁকে দিচ্ছি, ঠিক আছে। এই গ্রাফটা কিন্তু তোমরা প্র্যাকটিস করে রাখবে, যেহেতু এখানে দিয়ে রেখেছে, গ্রাফটা প্র্যাকটিস করে রাখবে। সো এই দিকটা যেটা হয়, এই দিকটা আমাদের হয় পরমাণুর সংখ্যা n আর এই দিকটা হয় আমাদের t, এবং এটা এখানে টাচ করে তারপরে এটা এরকম নিচে নামে। এবং ধরলাম এই জায়গায় এটা ছিল প্রাথমিক সংখ্যা n এবং ঠিক এই জায়গাটায় এসে এই যেখানে ডটেড লাইন টানলাম y অক্ষতে, এই জায়গাটায় এসে এটা হয়ে গেল অর্ধেক n0/2, তাহলে তখন এটা কি হবে, অর্ধায়ু হবে। প্রারম্ভিক পরমাণুর সংখ্যা ধরো n0 ছিল, তার অর্ধেক হতে যে সময় লাগে সেই সময়টাকে কি বলে, সেই সময়টাকে অর্ধায়ু বলে। তাহলে প্রারম্ভিক পরমাণুর সংখ্যা ছিল n0, এর অর্ধেক হয়ে গেল মানে n0/2 হয়ে গেল, এটা আসতে কতটা সময় লাগলো, t সময় লাগলো। তাহলে এইটা হচ্ছে আমাদের এর গ্রাফটা যেটা আঁকতে বলেছে। আচ্ছা, ভালো কথা স্যার। এরপর এইবার এই পুরো লেখাটা মুছে দিলাম আমি, পুরো লেখাটা আমাদের এখন আর প্রয়োজন নেই, ঠিক আছে। নেক্সট আমরা এখানে করব অঙ্কটা আমাদের জন্য ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট অঙ্কটা। শোনো এবার অঙ্কটা কি করে করব দেখো। তো এখানে বলছে
একটি তেজস্ক্রিয় পদার্থের অর্ধায়ু 30 সেকেন্ড, তার মানে বড় হাতের টি এইটা সমান 30 সেকেন্ড। বি ঘটনের ধ্রুবক মানে কি? বি ঘটনের ধ্রুবক মানে হচ্ছে ল্যামডার মান বের করতে বলেছে, যেটা হচ্ছে 0.693 বাই টি হয়, মানে বাই 30 হয়, ঠিক আছে। আবার এইটা তুলে তাহলে ইনটু যদি করি তাহলে একের পিছনে 3টে শূন্য, একের পিছনে 1 2 3, ঠিক আছে। তার মানে এইটা আমি এরকম লিখতে পারি 693 বাই 3 ইন্টু একের পিছনে 1 2 3 4টে শূন্য, একের পিছনে 1 2 3 4টে শূন্য, এবং এটা যদি কাটাকুটি করি 3 দুগুণে 6, 3 তিরিকে 9, 3 এককে 3। এবার 4টের পর দশমিক 1 2 3 4, তার মানে উত্তর আসছে 0.0231। এটা হচ্ছে আমাদের উত্তর। কোনো ক্যালকুলেটর এখানে আমাদের প্রয়োজন নেই। যে কত সময়ে নমুনাটি তার প্রাথমিক মানের 3/4 অংশ, তাহলে আমি কি লিখবো, যে ধরি প্রাথমিক সমান হচ্ছে 1 অংশ, ধরি প্রাথমিক সমান হচ্ছে আমাদের 1 অংশ। আচ্ছা স্যার, ভালো কথা। তাহলে উপরে আমি লিখছি কি সময়, আচ্ছা, আর নিচেই আমি লিখছি অবশিষ্ট, ঠিক আছে, অবশিষ্ট। প্রাথমিক যদি 1 অংশ থাকে তাহলে 3/4 অংশ বি ঘটিত হয়েছে, 3/4 অংশ বি ঘটিত হয়েছে, তার মানে পড়ে আছে কত, তাহলে অবশিষ্ট কত আছে, অবশিষ্ট কত আছে আমাকে এইটা বলো। তাহলে অবশিষ্ট সমান প্রাথমিকের থেকে 3/4 বিয়োগ করে দাও, তাহলে এটা কত বেরোচ্ছে 1/4। তার মানে এখানে এবার যদি আমি এখানে এইটা হচ্ছে 0, তারপরে হচ্ছে টি, তারপরে হচ্ছে 2টি। আচ্ছা, তাহলে 0 যখন ছিল মানে একদম প্রাথমিকে এটা কত ছিল 1, তারপরে কত ছিল 1/2, তারপরে হচ্ছে 1/4। তাহলে 1/4 অংশ যখন অবশিষ্ট আছে ওই সময়টা কত, 2টি সময় স্যার। আচ্ছা, 2টি মানে সেটা কত, 2 ইন্টু আমাদের অর্ধায়ু বলেছিল 30, তাহলে 2 ইন্টু 30 সেকেন্ড, তার মানে 60 সেকেন্ড, 60 সেকেন্ড বা 1 মিনিট। তাহলে 1 মিনিট কত সময় নমুনাটি তার প্রাথমিক মানের 3/4 অংশ বিঘটিত হবে, না 1 মিনিট বা 60 সেকেন্ড পর তার প্রাথমিক মানের 3/4 অংশ বিঘটিত হবে, বা 1/4 অংশ অবশিষ্ট থাকবে। দুটো কথা একই। পরীক্ষায় লেখার জন্য এখানে সুন্দরভাবে লিখেছি সময়ের সাপেক্ষে বিঘটনের হার সেই মুহূর্তে উপস্থিত তেজস্ক্রিয় নমুনার পরমাণুর সংখ্যার সমানুপাতিক, তারপরে সেই গ্রাফ, এবং এইখানে আমাদের অঙ্কটা আছে টি ইকুয়াল টু 30 সেকেন্ড, ল্যামডা 0.0231, এবং এইখানে আমি লিখে দিচ্ছি দেখো পরিষ্কার, ধরি প্রাথমিক অংশ অবশিষ্ট অংশ 1/4 অংশ আসতে কত সময় লাগছে, 1 মিনিট, ঠিক আছে। পরীক্ষার জন্য আমি সেজন্য প্রথমেই বলে দিলাম কি করে লিখতে হবে না লিখতে হবে, সেগুলো কিন্তু আমি এই যে পুরো ওয়ান শটটা বলতে পারো, এই যে লেকচারটা আছে এর পরবর্তী কোশ্চেন দেখা যাক, ডি এর কোশ্চেন। তো এখানে বলছে উত্তেজিত নিউক্লিয়াস আর উত্তেজিত ইলেকট্রনের মধ্যে কোনটি বিকিরণ করে। ভালো কোশ্চেন, খুবই একটা কনসেপচুয়াল কোশ্চেন এবং ভালো কোশ্চেন। উত্তেজিত নিউক্লিয়াস এবং উত্তেজিত ইলেকট্রন। প্রথমে আমি বলে দিচ্ছি উত্তেজিত নিউক্লিয়াস, ব্যাপারটা বুঝো যে উত্তেজিত নিউক্লিয়াসের কথা আমি প্রথমে বলছি। আচ্ছা, উত্তেজিত নিউক্লিয়াস মানে কি, উত্তেজিত নিউক্লিয়াস মানে কি, হয় নিউক্লিয়াসটা কিছুক্ষণ আগে একটা তেজস্ক্রিয় বিক্রিয়ার মধ্যে দিয়ে গেছে, তেজস্ক্রিয় বিক্রিয়ার মধ্যে দিয়ে গেছে, বা তার মধ্যে ক্ষয় হওয়া শুরু হয়েছে। এবার তার মধ্য থেকে বিকিরণ নির্গত হওয়া মানে কি, যখনই তেজস্ক্রিয় নমুনাটা অস্থায়ী হয়ে পড়ে, মানে নিউক্লিয়াসটা অস্থায়ী হয়ে পড়ে, কি করে অস্থায়ী হয় স্যার, হয় তার মধ্যে তেজস্ক্রিয় বিকিরণ হওয়া শুরু করেছে, বা কোনোভাবে আমরা ওকে তেজস্ক্রিয় যে স্থায়িত্বটা ছিল সেই স্থায়িত্বটাকে আমরা নষ্ট করেছি, যে উত্তেজিত স্তরে তাকে নিয়ে গেছি, তখন কিন্তু সেখান থেকে বিকিরণ সৃষ্টি হয়, যেখানে আলফা বিটা গামা এই সমস্ত রশ্মিগুলো নির্গত হয়, যেগুলো আমাদের জন্য খুবই ক্ষতিকর, ঠিক আছে। উত্তেজিত নিউক্লিয়াস মানে হয় আমরা কি করেছি, ওকে আমরা উত্তেজিত করার জন্য নিউক্লিয় বিক্রিয়ার মধ্যে গেছে, হয় সংযোজনের মধ্যে গেছে বা বিভাজনের মধ্য দিয়ে গেছে, বা তেজস্ক্রিয় ক্ষয় হয়েছে, এই দুটোর মাধ্যমে নিউক্লিয়াসটা উত্তেজিত হয়। আর নিউক্লিয়াস যখন উত্তেজিত হয় তখন যে বিকিরণটা নির্গত হয় সেটা আলফা বিটা এবং গামা এই তিনটে ভাবে হয়। এবার আমি আসছি উত্তেজিত ইলেকট্রন কিভাবে আমাদের বিকিরণ তৈরি করে, উত্তেজিত ইলেকট্রন। এবার শোনো, তাহলে উত্তেজিত ইলেকট্রনটা কিভাবে আমাদের বিকিরণ তৈরি করে। ভূমিস্তরে আছে, ভূমিস্তরে একটা ইলেকট্রন আছে, শোনো আমি ছবি আঁকি দেখো, এইখানে একটা ইলেকট্রন আছে যেটা ভূমিস্তরে আছে। তো এই ইলেকট্রনটা শক্তি নিয়ে কি হবে, উত্তেজিত স্তরে গেল। আচ্ছা, উত্তেজিত স্তরে ধরে ইলেকট্রনটা গেল। এবার এই ইলেকট্রনটা যখন উত্তেজিত স্তর থেকে আবার ভূমিস্তরে আসবে তখন তো এর শক্তিটার আর প্রয়োজন না, ঠিক আছে, কারণ এর শক্তি এই স্তরের শক্তি বেশি,
এই স্তরে শক্তি কম, তাহলে 1 থেকে n = 1 আর এটা হচ্ছে n = 2, 1 থেকে 2 এ যদিও যেতে চায়, যদি যেতে চায় ওর শক্তির প্রয়োজন আছে, শক্তি শোষণ করবে, কিন্তু 2 থেকে 1 এ ও যদি আসতে চায় তখন ওর শক্তির প্রয়োজন নেই, তখন ও শক্তিটাকে কি করে ফোটন আকারে ছেড়ে দেয়। এটাই হচ্ছে এর কারণ যে বিকিরণ করতে পারবে এবং কেন, দুজনেই পারবে, কারণটা আমি বলে দিলাম। এবার পরীক্ষার খাতায় লিখতে হবে, নেক্সট পাতায় আমি বলেছি। তার আগে আমরা এই যে অঙ্কটা আছে এই অঙ্কটা কিন্তু আমরা করব, ঠিক আছে। এই অঙ্কটা কিন্তু আমরা রায়মার্টিনেও করে রেখেছি, তো ওই জন্য রায়মার্টিনটা করা কিন্তু খুবই প্রয়োজন। শোনো, এখানে একটা নিউক্লিয় সংযোজন বিক্রিয়া দিয়ে দিয়েছে। নিউক্লিয় সংযোজন বিক্রিয়াটায় আমাদের বের করতে বলেছে টোটাল কত শক্তি। এবার শক্তি নির্ণয় করার জন্য তাহলে এই দুটো থেকে কতটা শক্তি আমি পাচ্ছি সেটা দেখব, এবং এখান থেকে কতটা শক্তি আমি পাচ্ছি সেটা দেখব, এবং বিয়োগ করে দিলে যেই শক্তিটা এক্সট্রা থাকছে সেটাই আমরা পেয়ে থাকি। তো বাঁ দিকটাকে কি বলা হয়, বিক্রিয়ক। তাহলে বিক্রিয়ক পদার্থ থেকে শক্তি, বিক্রিয়ক পদার্থ থেকে শক্তি, কি শক্তি পাচ্ছি সেটাই আমি দেখছি। দেখো পুরো দুটোই সেম 1:1:2 আছে, তাহলে দুটো 1:2 আছে, একটা 1:2 এর জন্য 2.23, তাহলে দুটোর জন্য 2 × 2.23, এটা যদি গুণ করা হয় 3 দুগুণে 6, 2 দুগুণে 4, এবং এটা হচ্ছে 4, তাহলে এত হবে মেগা ইলেকট্রিক ভোল্ট, ঠিক আছে, 4.46 বিক্রিয়ক। আচ্ছা, এরপর এইটা কি, এটা হচ্ছে আমাদের উৎপন্ন পদার্থ, তাহলে উৎপন্ন পদার্থ থেকে শক্তি, উৎপন্ন পদার্থ থেকে কতটা শক্তি পাচ্ছি, উৎপন্ন পদার্থ থেকে আমরা শক্তি পাচ্ছি কতগুলো, তাহলে 2H হিলিয়াম 3 আছে, তাহলে সেটা কটা আছে, একটা, তাহলে সেটা হচ্ছে আমরা উৎপন্ন পদার্থ থেকে শক্তি পাচ্ছি 7.73। আচ্ছা, অতএব সংযোজনে কতগুলো শক্তি আমরা পাচ্ছি, তাহলে সংযোজনে শক্তি কি হচ্ছে, দুটো শক্তি পরস্পর যদি বিয়োগ দিয়ে দিই 7.73 মাইনাস 4.46, দুটোকে আমরা বিয়োগ দিয়ে দিই, এই দুটোকে যদি বিয়োগ দাও দেখবে আসবে 3.27 মেগা ইলেকট্রিক ভোল্ট, এবং এতটা শক্তি আমরা পাচ্ছি। পরীক্ষায় লেখার জন্য দেখো, প্রথম আমি যেটা তোমাদের বললাম যে উত্তেজিত নিউক্লিয়াস এবং উত্তেজিত ইলেকট্রন উভয় বিকিরণ নির্গত করতে পারে, তাদের নির্গত বিকিরণের ধরন এবং কারণ দুটো আলাদা। প্রথম আমি ইলেকট্রনটা দিয়েছি, যখন একটি ইলেকট্রন শক্তি শোষণ করে, মানে n = 1 থেকে কথার কথা n = 2 এ গেল, উত্তেজিত অবস্থায় যায়, পরে নিম্ন শক্তি স্তরে ফিরে আসে, মানে আবার 2 থেকে 1 এ ফিরে এলো, তখন অতিরিক্ত শক্তিকে বিকিরণ আকারে নির্গত করে, যেটা বললাম ফোটনের আকারে সে বিকিরণ করে। এবং উত্তেজিত নিউক্লিয়াস কি করে, যখন একটি নিউক্লিয়াস কোনো নিউক্লিয় বিক্রিয়া বা তেজস্ক্রিয় ক্ষয়ের পর উত্তেজিত অবস্থায় থাকে, যেটা বললাম দুটো ভাবে উত্তেজিত অবস্থায় থাকতে পারবে, হয় নিউক্লিয় সংযোজন বা নিউক্লিয় বিভাজন বিক্রিয়ার মধ্যে আমাদের নিউক্লিয়াসটা গেছে, নয়তো ক্ষয় হয়েছে। আচ্ছা, তখন কি হয়, স্থায়ী হওয়ার জন্য সে কি করে আলফা বিটা গামা এই সব রশ্মিকে ছাড়ে, যেগুলো খুবই শক্তিশালী। এবং এইখানে আমাদের শেষে অঙ্ক আছে যে বিক্রিয়ক পদার্থের মোট শক্তি বা বন্ধন শক্তি যেটা বেরিয়েছে, এবং উৎপন্ন পদার্থের মোট শক্তি বা বন্ধন শক্তি দুটোকে বিয়োগ করলাম, যেটা পেরোলো সেটা হচ্ছে নির্গত শক্তির মান। আমাদের নিউক্লিয় সংযোজন বিক্রিয়া কিন্তু এরকম ভাবে আমাদের বন্ধন শক্তি বের করি, খুবই ইজি জিনিসটা। আচ্ছা, নেক্সট কোশ্চেন আমরা দেখি। আচ্ছা, আমাদের এইখানে কিন্তু আমাদের সেট 1 যেটা ছিল, ঠিক আছে, সেট 1টা কিন্তু এখানে আমাদের শেষ হয়ে গেল, মানে আমাদের যে মডেল কোশ্চেন পেপার পার্ট 1, সেই মডেল কোশ্চেন পেপার পার্ট 1টা কিন্তু এখানে শেষ, এবং এখান থেকে আমাদের শুরু হচ্ছে মডেল কোশ্চেন পেপার পার্ট 2টা। নেক্সট হচ্ছে আমাদের যে মডেল কোশ্চেন পেপার 2টা, সেটা আমরা সলিউশন করব। তো এখানে 2 এর দাগ থেকে শুরু করছি। একটি নির্দিষ্ট প্রাবল্যের আপতিত বিকিরণের ক্ষেত্রে অ্যানোডের বিভবের সঙ্গে আলোক তড়িৎ প্রবাহের পরিবর্তনকারী লেখচিত্র অঙ্কন করো। ভালো করে একটা জিনিস ভালো করে ভাবো, যে অ্যানোডের বিভবের সঙ্গে আলোক তড়িৎ প্রবাহ, ঠিক আছে, নির্দিষ্ট প্রাবল্যের আপতিত বিকিরণের ক্ষেত্রে অ্যানোডের বিভবের সঙ্গে আলোক তড়িৎ প্রবাহের পরিবর্তনের একটি লেখচিত্র অঙ্কন করো, এটা আমাদের বলা হয়েছে। এদিকে যদি আমরা প্রবাহ মাত্রাটা দিই, ঠিক আছে, প্রবাহ মাত্রাটা যদি দিই, এবং এইদিকে যদি আমরা এদিকে কি লিখব, এই যে অ্যানোডের বিভব দিলাম, বিভবটা দিয়ে দিলাম, এবং এখানে যেটা আপতিত বিকিরণের ক্ষেত্রে নির্দিষ্ট প্রাবল্যের আপতিত বিকিরণের ক্ষেত্রে জিনিসটা ঠিক এরকম আমাদের যায়। এই গ্রাফটা তোমরা মনে রেখে দিও। এবার 2 এর দাগে যে কোশ্চেনটা আছে সেটা আমরা সলিউশন করছি। দেখো কোশ্চেনটা আমাদের সলিউশন করছি, এবং কোশ্চেনটা কিন্তু একটা ভালো কোশ্চেন, তোমাদের পরীক্ষায় আসার মতোই একটা কোশ্চেন।
কোশ্চেন এখানে বলা হচ্ছে যদি আপতিত বিকিরণের কম্পাঙ্কের মান এই 4 × 10⁻15 হার্জ থেকে বৃদ্ধি পেয়ে 8 × 10⁻15 হার্জ হয় তবে একটি প্রদত্ত আলোক সংবেদনশীল তলের নিবৃত্ত বিভবের মান কিভাবে বৃদ্ধি পাবে সেটা বলেছে। এবার শোনো, আমাদের এই সূত্রটা জানি যে EVS এটা সমান হয় E -5। এই যে EVS এখানে কি বলা হচ্ছে আপতিত বিকিরণের কম্পাঙ্ক, তাহলে এটা হবে H নিউ -5। এবং এই সমীকরণটা এই সমীকরণটাকে আমরা দুটো ভাবে বিভক্ত করব। প্রথম বিভক্ত করব যে যদি আপতিত বিকিরণের কম্পাঙ্ক এটা হয়, যদি এটা হয় তখন কি হবে, আর যদি আপতিত বিকিরণের কম্পাঙ্ক এটা হয় তখন আমাদের নিবৃত্ত বিভব কি হবে। এই দুটো ভাগে আমরা জিনিসটাকে বিভক্ত করব। তাহলে EVS এটাকে 1 দিলাম, এটা সমান আমরা লিখতে পারবো H নিউ -5 অথবা 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 এই VS1। আচ্ছা, এটা দিলাম আমরা 1 নম্বর সমীকরণ, এটা আমাদের 1 নম্বর সমীকরণ। এবং আমাদের 2 নম্বর সমীকরণ EVS2 যেটা দিলাম সেটা সমানও আমাদের H নিউ, এটা 1 দিলাম, এটা আমি 2 দিলাম, -5 দিলাম। স্যার ফাইটা কেন চেঞ্জ হলো না? ফাইটা হচ্ছে কার্য অপেক্ষক। কার্য অপেক্ষক তো একটা তলের যে কার্য অপেক্ষক সেটা তো একটাই হবে, মানে একটা ধাতুর ক্ষেত্রে কার্য অপেক্ষক তো একটাই হয়, আলাদা আলাদা ধাতু তো এখানে ব্যবহার করেনি, ঠিক আছে, সেজন্য। ঠিক আছে, এবার এখানে কি করব, 2 থেকে 1 কে বিয়োগ করব, তাহলে 2 - 1 যদি আমি করি তাহলে EVS2 EVS1 এটা সমান কি লিখতে পারবো H নিউ 2 -5 এবং মাইনাস H নিউ 1 মাইনাসে +5 এবং এখানে এই ফাই আর এই ফাই কেটে গেল। এই ক্ষেত্রে আমি ইটাকে যদি কমন নিয়ে নিই তাহলে VS2 VS1 এটা করব। এক্ষেত্রে আমি এইচটা কমন নেবো এবং এখানে লিখতে পারি μ2 μ1। আচ্ছা স্যার ভালো কথা, তাহলে VS2 VS1 এটাই আমাদের আসলে জানতে চেয়েছে যে বিভবের মান কি পরিমাণ বৃদ্ধি পাবে বা হ্রাস পাবে, যাই হোক সেটা আমরা কি করব, বিয়োগ করব। শুরু থেকে মানে অন্তিম থেকে প্রাথমিকটাকে বিয়োগ করব। অন্তিমটা ছিল VS1, প্রাথমিকটা ছিল অন্তিমটা ছিল 2, প্রাথমিকটা ছিল 1 এবং সেই দুটোকে আমরা বিয়োগ করব। তাহলে এখানে আমি লিখছি H/E। আচ্ছা, মিউটুর মান কত? মিউটুর মান দেখো এখানে আমরা যদি বলি 8 × 10⁻15 আর আরেকটার মান হচ্ছে 4 × 10⁻15 এবং দুটোতেই দেখো 10⁻15 আমাদের কিন্তু কমন আছে। সেক্ষেত্রে আমি প্রথমেই 10⁻15টাকে কমন নিয়ে নিলাম এবং এখানে 8 - 4 লিখলাম। তো যদি 8 - 4 এইখানটা লিখি তাহলে এটা তো আমাদের ডাইরেক্ট এখানে আমরা 4ই লিখতে পারি, তাই না? এবার H এর মান এখানে বলেছে 6.4 × 10⁻34, এটা হচ্ছে আমাদের H এর মান। আচ্ছা স্যার ই এর মান কত লিখবো? ই এর মান আমরা যেটা জানি 1.9 × 10⁻16, এটাই আমরা লিখবো, ইন্টু এর সাথে কত আছে 10⁻15। আচ্ছা এর সাথে কত থাকবে 4। এইবার আমরা যাই বাকি কাজটা এই জায়গাটায় করে দিচ্ছি। তো এরপরে এখানে কি বলা হচ্ছে, এবার তুমি দেখো এই 119 আর এই 64 এই দুটোকে আমরা হাটে দিতে পারি। আচ্ছা এটা 1.9 এটা 1.6 হবে, ঠিক আছে। এটা হচ্ছে ইলেকট্রনের যে আধান সেটা হচ্ছে 1.6 × 10⁻19, ঠিক আছে, এটা 10⁻19 হবে। তাহলে এবার এই দশমিকটা আমি কাটতে পারি, তাহলে 4 আর 4 এ 16, এটা 4 16 কত হয় 64। তাহলে VS2 VS1 এটা হলো কত 16 আর ইনটু আছে 10⁻, দেখো ওপরে আছে -34, ভালো কথা, ওপরে আছে -34। আচ্ছা এই যে -19টা এটা উপরে গেলে +19, সো +19 আর আছে +15, ঠিক আছে। এবার +19 আর +15 এদের তুমি যদি যোগ করো 19 আর 15 যদি যোগ করো 10 11 12 13 14 14 4 34, তার মানে এই দুটোকে যদি যোগ করা হয় তাহলে দুটোকে যোগ করে তোমার আসবে +34। কি বললাম, এই দুটোকে যোগ করে তোমার আসবে +34 আর এদিকে আছে -34, কেটে যাবে। সো 10 এর মাথায় এখানে আসবে 16 × 10⁻0 মানে 1, তাহলে এক্ষেত্রে শুধু আমাদের আসবে 16। তো এখানে যেটা বলে নিবৃত্ত বিভবের মান কতটা বৃদ্ধি পেয়েছে না 16 ভোল্ট বৃদ্ধি পেয়েছে। এবং এখানে আমি করে রেখে দিয়েছি, দেখো EV0 ধরেছি, আমি এখানে VS1 ধরেছি, এখানে আমি EV0 ধরেছি, দুটো একই এবং এখানে আমরা 16 ভোল্ট কিন্তু লিখেছি এবং এটা হচ্ছে তার পুরো সলিউশনের সিস্টেমটা।
আমাদের বিয়ের দাগের কোশ্চেনটা কি বলছে, বলছে যখন একটি তলের ওপর আপতিত আলোর তরঙ্গ দৈর্ঘ্য λ1 থেকে λ2 তে পরিবর্তন হয় তখন নাকি ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তি দ্বিগুণ হয়। তাহলে প্রথম ক্ষেত্রে ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তি যেটাকে আমরা kmax1 বলছি সেটা সমান আমরা এইটা লিখতে পারি যে hc/λ1 - 5 প্রথম ক্ষেত্রে। দ্বিতীয় ক্ষেত্রে যদি আমি সেটা kmax2 বলি সেটা hc/λ2 - 5 হবে। এবং এই যে kmax2টা মানে দ্বিতীয় ক্ষেত্রে যে গতিশক্তিটা সেটা কি বলেছে সর্বোচ্চ গতিশক্তি কি দ্বিগুণ হয়ে গেছে, তাহলে 2kmax1 হয়ে যাবে সেটা। তার মানে এই জায়গায় আমি কি লিখবো 2kmax1 বসাবো এবং এখানে যেটা আছে hc/λ2 - 5 সেটা থাকবে। এবার থার্ড ব্র্যাকেট দিয়ে kmax1 এর যে মান তার মানে hc/λ1 - 5 এটা সমান আমি লিখতে পারি hc/λ2 - 5। তার মানে এইখানটা দাঁড়াচ্ছে 2hc/λ1 - 25 সমান hc/λ2 - 5। এবার এই 25টাকে যদি ডান দিকে নিয়ে যাই তার মানে এটা লিখতে পারি 25 - 5 মানে এই 5টাকে আমি ডান দিকে নিয়ে গেছি, তাহলে এই দিকে যদি এটাকে নিয়ে যাই আর hcটাকে ওই দিকে নিয়ে যাই তাহলে 2hc/λ1 - hc/λ2 - hc/λ2 হলো। প্রথম দেখো এখানে বলেছে কার্য অপেক্ষকের রাশিমালা আছে, তাহলে 25 থেকে -5 বাদ দিলে শুধু 5। আচ্ছা এখান থেকে আমরা hc কে কমন নিতে পারি, hc কে কমন নিলে এখানে থাকছে 2/λ1 - 1/λ2। তাহলে এক্ষেত্রে ছোট্ট পাড়া যদি একটা লসাগু যদি আমি করে দিই এখানে যে λ1 আর λ2, তাহলে এখানে λ1 আছে এখানেও λ1 আছে, তাহলে 2λ2 - λ1 এটাই হচ্ছে আমাদের কার্য অপেক্ষকের রাশিমালা। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কার রাশিমালা, কার্য অপেক্ষকের রাশিমালা। আচ্ছা স্যার খুব ভালো কথা। এইবার বলেছে যে তরঙ্গ দৈর্ঘ্যের রাশিমালা, তাহলে ফাই সমান আমাদের হয়েছে hc তারপরে ফার্স্ট ব্র্যাকেট 2λ2 - λ1 আর ভাজিতক আছে λ1 × λ2। আচ্ছা এবার ফাই সমান আমরা এইটা লিখতে পারি যে hc/λ সমান এখানেও hc এবং এখানে লিখবো 2λ2 - λ1 λ1 × λ2। স্যার খুব ভালো কথা, hc যদি কেটে দিই তাহলে এখানে ল্যামডার মান যখন বের করবে তাহলে এটা পুরোটা ঘুরে যাবে, ওপরে λ1 λ2 থাকবে আর নিচেই 2λ2 - λ1 থাকবে। এবং দেখো এটা কিন্তু আমরা এখানে প্রমাণ মানে এটা আমি করে এখানে দেখিয়ে দিচ্ছি যে λ2 এর মান λ1 × λ2। আচ্ছা আর নিচেই মানে λ2 এটা শুধু ল্যামডা হতো, শুধু ল্যামডা হবে ওটা, ঠিক আছে ওটা শুধু ল্যামডা হবে, এখানে একটুখানি মিস্টেক, এটা শুধু ল্যামডা হবে। তাহলে ল্যামডা সমান বা ল্যামডা নট সমান 0 সমান λ1 λ2 ঘুরে যায় এবং ফাই সমান ফাই যেটা কার্যপেক্ষকের রাশিমালা সেটা এটা যেমনকার তেমন রইলো। শোনো তাহলে আমাদের বি এর দাগের কোশ্চেনটা হয়ে গেছে। আমাদের সি এর দাগের কোশ্চেন, একটি চলমান ইলেকট্রনের তুল্যাঙ্ক তরঙ্গ দৈর্ঘ্যের মান। কোশ্চেনটা একটু ভালো করে বোঝো, একটু ভালো করে বোঝো যে একটা ইলেকট্রনের তরঙ্গ দৈর্ঘ্যের মান, ইলেকট্রনের তরঙ্গ দৈর্ঘ্য মানে ল্যামডা অফ ই, এটা নাকি সমান বলছে একটি ফোটনের তরঙ্গ দৈর্ঘ্যের মানের সমান এবং ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা অফ ফোটন লিখতে পারি। আচ্ছা ভালো কথা। এবার ফোটনের তো আমি জানি না কি বলছে, একটি ইলেকট্রনের তুল্যাঙ্ক তরঙ্গ দৈর্ঘ্যের মান। এবার ইলেকট্রনের এবার এখানে দেখো ই সমান কি হয় hc/λ হয়, এটা কি ফোটনের ক্ষেত্রে। এবার 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 আমি যদি ল্যামডা অফ ফোটন বের করি তাহলে সেটা হবে hc/e হবে। তাহলে ল্যামডা সমান hc/e, এটার কার ক্ষেত্রে বার করছি, ফোটনের ক্ষেত্রে। ঠিক আছে, তাহলে hc এর মান হচ্ছে আমাদের h এর মান হচ্ছে 6.6 × 10⁻³ এবং এখানে যে আলোর বেগ সেটা হচ্ছে 3 × 10⁸। ভালো কথা। আর এখানে ই হচ্ছে 6 × 10⁻6 × 10⁻⁻17। আচ্ছা এই 3-এর সাথে এই 2 কাটলে 2 থাকবে আর এখানে থাকছে 3.3। আচ্ছা তাহলে 3.3 এখানে দেখো 10⁻34 আছে, উপরে আছে 10⁻34 আর এটা যদি উপরে যায় তাহলে 10⁻+17 আছে। আচ্ছা +17 আর এখানে আছে +8, তাহলে +8। এবার 34 থেকে 17 যদি বাদ দিই, 17 থেকে 34 বাদ দিলে শুধু 17 থাকছে, তাহলে -17 আর আছে +8, তার মানে 8 9 10 11 12 13 14 15 16 17। তার মানে এই জায়গাটাতে আমাদের থাকবে 10⁻⁻9 এবং এটা থাকবে মিটারে। তার মানে আমাদের যেটা
এখানে যেটা বলেছে যে একটি চলমান ইলেকট্রনের তরঙ্গ দৈর্ঘ্যের মান এত জুল শক্তি সম্পন্ন একটি ফোটনের তরঙ্গ দৈর্ঘ্যের সমান। তাহলে এত জুল শক্তি সম্পন্ন একটা ফোটনের তরঙ্গ দৈর্ঘ্যের সাথে সমান, তাহলে আমাকে বের করতে হবে যে এত জুল শক্তি সম্পন্ন ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য কত, সেটা আমরা বের করলাম 3.3 ইন্টু 10⁻⁹। তাহলে এটাই আসলে আমাদের ইলেকট্রনের তরঙ্গ দৈর্ঘ্য, কারণ এটাই তো বলেছে। তাহলে ল্যামডা অফ ই এটা সমান আমরা জানি কি এইচ বাই পি, আমাদের ভরবেগ চাইছে, তাহলে পি সমান হচ্ছে এইচ বাই ল্যামডা ই। আচ্ছা, এইচ এর মান কত? এইচ এর মান 6.6 ইন্টু 10⁻⁻34, আর এদিকে আসছে আমাদের 3.3 ইন্টু 10⁻⁹। দশমিক যদি তুলে দিই তাহলে এটা আসছে 2, তাহলে 2, আর এটা আসছে ইন্টু 10⁻⁻34 প্লাস 9। আচ্ছা, বাদ দিই তাহলে এটা আসবে 2 ইন্টু 10⁻⁻27। এবার ভর বেগ, তাহলে ভর আর বেগ মিটার পার সেকেন্ড, এটা হলো আমাদের উত্তর। এবার পরীক্ষার খাতায় কি লিখবো স্যার? পরীক্ষার খাতায় লেখার জন্য এখানে লিখে দিচ্ছি ল্যামডা অফ ইলেকট্রন ইন্টু ল্যামডা অফ ফোটন, এবং শেষে বেরিয়েছে 2 ইন্টু 10⁻25। এখানে এটা যেটা আমরা করলাম না, এখানে যেটা আমরা করলাম যে 27, এটা 27 হবে, এটা 25 করে দাও, ঠিক আছে? এটা একটু ক্যালকুলেশনের মিস্টেক, এটা হচ্ছে 10⁻25। আচ্ছা, সিলি মিস্টেক হয়, কিন্তু পরীক্ষায় এই সিলি মিস্টেকগুলো তোমরা করবে না, 3-4 বার দরকার পড়লে তোমরা মিলিয়ে নেবে জিনিসটা, ঠিক আছে? পরবর্তী কোশ্চেনের দিকে আমরা যাই, যেটা হচ্ছে আমাদের ডি এর দাগের কোশ্চেন। আচ্ছা, ডি এর দাগের কোশ্চেনের জন্য এক্সটা আমাকে নিচে লিখতে হবে না, বহুবার করানো আছে। আচ্ছা, ফোটন দ্বারা ইলেকট্রন উৎপাদন, ফোটন দ্বারা ইলেকট্রন উৎপাদন, এটা হচ্ছে আমাদের আলোক তড়িৎ ক্রিয়া। এটা কি? এটা হচ্ছে আমাদের আলোক তড়িৎ ক্রিয়া। আচ্ছা স্যার, খুব ভালো কথা। নেক্সটটা কি হচ্ছে? নেক্সট আমাদের বলছে ইলেকট্রন দ্বারা ফোটন, এবং ইলেকট্রন দ্বারা ফোটন যেটা হচ্ছে সেটা কি? ইলেকট্রন দ্বারা ফোটন মানে হচ্ছে সেটা হচ্ছে আমাদের এক্স রশ্মির উৎপাদন, সেটা হচ্ছে আমাদের এক্স রশ্মি উৎপাদন। আচ্ছা, ভালো কথা, এই দুটো জিনিস মনে রেখে দিও এবং এই কোশ্চেনটা স্টার মার্ক রেখে দিও, ঠিক আছে? পরবর্তী আমাদের যে কোশ্চেন আছে সেটা যায়। এখানে 4 দাগের কোশ্চেন বলা হচ্ছে, দেখো বুঝো কি বলা হচ্ছে। বলা হচ্ছে স্থির কক্ষপথে সংজ্ঞায়িত করার জন্য বোর কোয়ান্টাইজেশনের শর্তটি বিবৃত করো। মানে একটা কক্ষপথ যে থাকবে সেই কক্ষপথের শর্তটা কি? এবার বোর বলেছিল যে একটা কক্ষপথের চারিদিকে যে ইলেকট্রনগুলো ঘুরছে, ঠিক আছে, ঘোরার মধ্যে শর্তটা কি? ইলেকট্রনের যে কৌণিক ভরবেগ সেটা h/2π এর সরল গুণিতকের সাথে সমানুপাতিক, মানে পূর্ণ সংখ্যার সরল গুণিতকের সাথে সমানুপাতিক, এবং n এর মানটা বলেছিল 1, 2, 3 এরকম করে ইনফাইনাইট। আর একবার বলে দিচ্ছি, বোরের কোয়ান্টাইজেশনের শর্তটা এরকম যে একটা ইলেকট্রন যেই কক্ষপথের চারিদিকে ঘুরবে সেই কক্ষপথটা তখনই থাকবে যখন ওই কক্ষপথের যে কৌণিক ভরবেগটা, ইলেকট্রনটা যে ঘুরছে তার কৌণিক ভরবেগটা h/2π এর পূর্ণ সংখ্যার সরল গুণিতকের সাথে সমান, এবং সেটাই হচ্ছে আমাদের কৌণিক ভরবেগ, যেটা হচ্ছে L সমান nh/2π। এটা হচ্ছে 1 নম্বর উত্তর। 2 নম্বর উত্তর, ভৌম স্তরে একটি হাইড্রোজেন পরমাণুর শক্তি হচ্ছে -13.6, তাহলে এটা হচ্ছে -13.6 ইলেকট্রন ভোল্ট, এবং বলেছে তৃতীয় উত্তেজিত স্তর মানে n এর মান 4। একটি ইলেকট্রনের স্থিতিশক্তি আর গতিশক্তি, তাহলে ইলেকট্রনের কাইনেটিক এনার্জি এটা হয় -E, আর ইলেকট্রনের পোটেনশিয়াল এনার্জি এটা হয় 2 তার মানে কাইনেটিক এনার্জি কত? এটা হচ্ছে 13.6, তাহলে -13.6। আচ্ছা, শুরু এটা না, এখানে আমাদের যে ই এর মানটা আমাদের বের করতে হবে, ঠিক আছে? ই এর মান তো আমরা জানি না, তো ই সমান আমাদের কি হয়? এটা হয় -13.6 ডিভাইডেড বাই n তার স্কোয়ার। এবার -13.6 বা এখানে কথা বলেছে তৃতীয় উত্তেজিত স্তর, তার মানে এটা 9। এবার এটাকে যদি 9 করা হয়, এটা আসে, তার মানে 3 নম্বর স্তরে কত আছে দেখো। এখানে যদি 3টে স্তর আমি যদি আঁকি, এই স্তরের শক্তি হয় 13.6, যদিও সেটা মাইনাসে থাকে। আচ্ছা, এই স্তরের শক্তি হয় দেখবে 3.4, এবং এই স্তরের শক্তি হয় দেখবে 0.85, 3 নম্বর স্তর। তো এইটা আমাদের আসবে -0.85। তো এইখানে আমাদের যেটা জানতে চাইছে, তাহলে এটা হচ্ছে আমাদের +0.85 ইভিতে আসবে, এবং এটা যদি করা হয় তাহলে 2 ইন্টু
2 ইন্টু এখানে ই এর মান চাইছে, ই হচ্ছে -0.85, সো এটা হবে -0.85। আচ্ছা, তাহলে এখানে আমি যদি 0.85কে 2 দিয়ে গুণ করি তাহলে 10, 8 দুগুণে 16 আর 1 এ 17, তাই এটা মোটামুটি আসবে 1.7, তাহলে এটা আসছে -1.7 ইলেকট্রিক ভোল্ট। নেক্সট পেজে দেখো এখানে কি আছে শর্ত, যে ইলেকট্রনগুলি যেসব কক্ষপথে আবর্তন করবে সেই সমস্ত কক্ষপথগুলিতে আবর্তনরত ইলেকট্রনগুলির কৌণিক ভরবেগ এই যে h/2π আছে এর পূর্ণ সংখ্যার সরল গুণিতক হতে হবে, এটা হচ্ছে শর্ত। এবার অঙ্কটায় আসি, যে আমাদের হাইড্রোজেনের ক্ষেত্রে z এর মান 1 এবং এই সমীকরণটা কিন্তু আমি ওয়ান শটে প্রমাণ করে দেখিয়েছি যে কাইনেটিক এনার্জি টোটাল এনার্জির বিপরীত হয়, মানে নেগেটিভে হয়। আর পোটেনশিয়াল এনার্জি এখানটা ই হবে, ই অফ পোটেনশিয়াল এনার্জি যেটা হয় সেটা হচ্ছে আমাদের টোটাল এনার্জির ডবল, এবং সেখান থেকে দেখো একটা হচ্ছে -0.85 এখানে হচ্ছে ইলেকট্রিক ভোল্ট, আর একটা হচ্ছে -1.7 ইলেকট্রিক ভোল্ট, সেটা আমি এখানে করে দিলাম। একটা হচ্ছে 0.85 ইলেকট্রিক ভোল্ট আর একটা হচ্ছে -1.7 ইলেকট্রিক ভোল্ট। নেক্সট কোশ্চেন, পরবর্তী কোশ্চেন বলা হচ্ছে দেখাও যে হাইড্রোজেন পরমাণুর কক্ষপথের ব্যাসার্ধ n স্কয়ারের সমানুপাতিক হয়। তো কক্ষপথের ব্যাসার্ধ কি করে প্রমাণ করব? ধরি যে এইটা হচ্ছে আমাদের একটা নিউক্লিয়াস, এটা হচ্ছে কেন্দ্র, এবং কেন্দ্র থেকে এই কক্ষপথটার যে দূরত্ব সেটা হচ্ছে r, এবং ইলেকট্রনটা যখন ঘুরবে তখন তার উপর একটা অভিকেন্দ্র বল লাগছে, সেটা হচ্ছে mv² r, আর এদের দুজনের মধ্যে একটা মানে নিউক্লিয়াস আর এই ইলেকট্রনটার মধ্যে একটা স্থির তড়িৎ আকর্ষণ বল কাজ করছে, এবং এই দুটো বল পরস্পর সমান, সেজন্য ইলেকট্রনটা ঘুরছে। তার মানে এফ অফ সি সেন্ট্রিপিটাল ফোর্স এটা সমান হচ্ছে এফ অফ ই ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। এবার সেন্ট্রিপিটাল ফোর্স বা অভিকেন্দ্র বল যেটা হয় তার রাশিমালা হয় mv²/r, যেটা আমরা ক্লাস 11-এ পড়েছি। এবং এখানে এফ ইটা যেটা হয় সেটা হচ্ছে কে জেড ই স্কোয়ার বাই ডিস্টেন্সটা হয় আর স্কোয়ার, এবং এটা কেটে এখানে আসে আর। তো এখানে আসে যেটা আমাদের mv² সমান এটা আসছে আমাদের কে জেড ই তার স্কোয়ার, এবং নিচে একটা আছে আর। আচ্ছা, খুব ভালো কথা। এবার আমাদের যে বোরের যে সূত্র সেটা হচ্ছে কৌণিক ভরবেগ, যেটাকে আমরা mvr দিয়ে প্রকাশ করি, সেটা হচ্ছে nh/2π। আচ্ছা স্যার, ভালো কথা। তার মানে এখান থেকে যদি আর এর মান আমরা নির্ণয় করতে চাই তাহলে আর সমান হচ্ছে আমাদের nh/2π, nh/2। আচ্ছা, এখানে একটা কাজ করো, এখানে ওইসব না করে কি করব, ভি এর মানটা বের করো। তাহলে ভি সমান আমরা লিখব nh/2π m ইন্টু আর। এবার এই ভি এর মানটাকে যদি আমি স্কোয়ার করি, তাহলে হবে n স্কোয়ার h স্কোয়ার, এটা হবে 4π তার স্কোয়ার m তার স্কোয়ার আর তার স্কোয়ার। এই ভি এর মানটা এইখানে পুট করো, তাহলে m ইন্টু কি আছে ভি স্কোয়ার, তাহলে ভি স্কোয়ারের মানটা এখানে এটা যদি বসাই যে n তার স্কোয়ার h তার স্কোয়ার এবং নিচেই 4π স্কোয়ার m স্কোয়ার এবং আর তার স্কোয়ার, এটা সমান এখানে আছে কে জেড ই স্কোয়ার, তো এখানে আছে কে জেড ই তার স্কোয়ার এবং নিচে আছে আর। ভালো কথা। তাহলে এই এম এর সাথে এই এম কেটে নিচে একটা এম, আর এই আর এর সাথে এই আর কেটে একটা আর, এবং এই আরটাকে যদি এই ডান দিকে পাঠাই তাহলে আর সমান আমরা এটা লিখতে পারবো n স্কোয়ার এইচ স্কোয়ার, আর নিচে হচ্ছে 4π স্কোয়ার, নিচে হচ্ছে 4π তার স্কোয়ার, 4π স্কোয়ার। আচ্ছা, 4π স্কোয়ার এম আছে, 4π স্কোয়ার এম। আচ্ছা, আর কি আছে, আটটা যদি ওইদিকে চলে যায় কে জেড ই স্কোয়ার আসবে, কে জেড ই তার স্কোয়ার আসবে, এবং এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে আর সমানুপাতিক এন তার স্কোয়ার আছে, এবং এটাই আমার প্রমাণিত। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের প্রমাণিত এবং এটাই আমাদের চেয়েছে। নেক্সট কোশ্চেন আমাদের যেটা বলছে যে হাইড্রোজেন বর্ণালীর লাইম্যান শ্রেণীর ক্ষুদ্রতম তরঙ্গ দৈর্ঘ্যের মান নাকি এটা। নেক্সট বলেছে হাইড্রোজেন বর্ণালীর বামার শ্রেণীর ক্ষুদ্রতম তরঙ্গ দৈর্ঘ্য, কোশ্চেনটা স্টার মার্ক দিয়ে রেখে দিও। এই টাইপের কোশ্চেন এর আগে একবার করলাম, বামার শ্রেণীর সর্বোচ্চ আর সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে আমরা একটা অনুপাত নির্ণয় করলাম। নেক্সট আমাদের কোশ্চেন আসছে লাইম্যান শ্রেণীর ক্ষুদ্রতম তরঙ্গ দৈর্ঘ্য আমাদের বলে দিয়েছে, এবং আমাদের বামার শ্রেণীর ক্ষুদ্রতম তরঙ্গ দৈর্ঘ্য জানতে চেয়েছে। এই টাইপের কোশ্চেনগুলো কিন্তু আসার প্রবল চান্স আছে তোমাদের, যেহেতু আমাদের ক্যালকুলেটার কোনো অ্যালাউ নেই, এবং এই সমস্ত কোশ্চেনগুলো আমরা করতে গেলে কিন্তু কোনো রকম ক্যালকুলেটরের প্রয়োজন পড়ে না, এবং এই কোশ্চেনগুলো নিটে আসে। এই টাইপের কোশ্চেন নিটে আসে। আমি যখন লেকচার দিয়েছিলাম তখন সেখানে আমি বলেছিলাম, পরমাণু লেকচার যখন দিয়েছিলাম, যে এই টাইপের কোশ্চেনগুলো কিন্তু আমরা নিটে দেখতে পাই।
আচ্ছা, তাহলে এই কোশ্চেনটা আমরা এবার সলিউশন করব। দেখো, তো এখানে আমাদের বলা হচ্ছে কি হচ্ছে লাইম্যানসেনি। এবার লাইম্যানসেনি আমরা যদি দেখি, তাহলে লাইম্যানসেনি আমরা যদি দেখি, সে লাইম্যানসেনির N1 এর মানটা হচ্ছে 1, আর N2 মান আমাদের 2 থেকে শুরু হয়, 2 3 4 5 6 7 8 এরকম ইনফাইনাইট অবধি যেতে থাকে। তো ক্ষুদ্রতম তরঙ্গ দৈর্ঘ্য মানে 1/λ মিনিমাম, ঠিক আছে, আমি লিখে দিচ্ছি 1/λ মিনিমাম, কিন্তু এটা ব্র্যাকেটে এল, এল মানে বোঝাচ্ছি এটা লাইম্যানসেনির, তাহলে এটা হচ্ছে আর 1/1, আচ্ছা মানে 1 মাইনাস, এবং মিনিমাম মানে এর মানটাকে আমাকে ম্যাক্সিমাম নিতে হবে, এবং এর ম্যাক্সিমাম মান হচ্ছে ইনফাইনাইট, সো 1/ইনফাইনাইট মানে হচ্ছে 0, তার মানে এটা হচ্ছে আর, তার মানে ল্যামডা মিনিমাম লাইম্যানসেনির সেটা হচ্ছে আমাদের 1/r। এক কথা এখান থেকে আমাদের আর এর মানটা আসলে বের করতে হবে। আর সমান 1/λ মিনিমাম অফ লাইম্যান, যেটা হচ্ছে 913.4, যেটা হচ্ছে 913.4 ইন্টু আর্মস্ট্রং আছে, তার মানে হচ্ছে 10⁻⁻10 মিটার মাইনাস 1। খুব ভালো কথা, এটা আর এর মান বেরোলো। নেক্সট বলেছে হাইড্রোজেন বর্ণালীর বামার শ্রেণীর সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য। এবার বামার শ্রেণীর ক্ষেত্রে এটা আমি ল্যামডা মিনিমাম এবং এখানে আমি বি লিখে দিলাম, তাহলে এটা আমি আর লিখলাম। আচ্ছা, এবার বামারের ক্ষেত্রে যদি আমি তোমাদের বলি, বামারের ক্ষেত্রে N1 এর মান 2 থেকে শুরু হয় এবং N2 মান আমাদের 3 4 এরকম করে যাবে, এবং সর্বনিম্ন বলেছে, সর্বনিম্ন মানে এটা আমাদের 1/4 আসবে, মাইনাস এটা আমাদের 0 আসবে, কারণ এ সর্বনিম্ন মানে কি N2 মানটা আমাকে ম্যাক্সিমাম বসাতে হবে, এবং N2 ম্যাক্সিমাম মান কত, ইনফাইনাইট, সো এইখানে এটা কত আসবে, R/4 আসবে, এবং এখানে যদি আমি ল্যামডা মিনিমাম অফ বামার যদি বলি সেটা কত আসবে, 4/r আসবে। আচ্ছা, তাহলে 4/r, তার মানে 4 এবার আর আছে মানে এটা 1/সামথিং যাবে, তাহলে 1/সামথিং যদি আমি করি তাহলে এটা ঘুরে ওপরেই যাবে, তাহলে তখন এটা আসবে 913.4 ইন্টু 10⁻⁻10। এখানে আমরা গুণটা যদি করি যে 913.4 এর সাথে 4-এর গুণ, তাহলে 4 4 16, হাতে থাকলো 1, 4 3 12, আর 1 13, আবার হাতে থাকলো 1, 4 1 4 আর 1 5, আর এখানে হচ্ছে 4 9 36, একটার পর দশমিক, তাহলে 3 6 5 3, 3 6 5 3.6 এত আর্মস্ট্রং আসছে আমাদের ল্যামডা মিনিমাম বামারের ক্ষেত্রে। ঠিক আছে, কোশ্চেনটা ভালো একটা কোশ্চেন, আসার মতো একটা কোশ্চেন। এখানে দেখো আমরা এখানে প্রমাণটা করে দিয়েছি যে এফসি সমান এফই, এবং সেক্ষেত্রে আমাদের এই প্রমাণ এতদূর ভি বের করেছি, তারপরে ভি স্কোয়ার বের করে আর সমানুপাতিক এন স্কোয়ার, এবং যেখানে আর নটের মানটাও লিখেছি, আমি জাস্ট কে এর মানটা বসাইনি, এখানে কে এর মানটা বসে আমি করে দিই তোমাদের জন্য অঙ্কটা। আর নেক্সট কোশ্চেন দেখো, এখানে ল্যামডা মিনিমাম যেটা বেরিয়েছে 3653.6 আর্মস্ট্রং, এটাই আমাদের বেরিয়েছে, এবং এই রকম করে যদি তোমরা অঙ্কগুলো পরপর করতে থাকো, সাইডে এখানে আমি গুণ করে দেখিয়েছি, তখন স্যার কিন্তু তোমাদের ক্ষেত্রে আর নাম্বার কিন্তু কাটার কোনো স্কোপ নাই। ঠিক আছে, ফুল মার্কস তোমরা খুব সহজে কিন্তু পেয়ে যাবে। পরবর্তী কোশ্চেন, ডি এর দাগের কোশ্চেন বলছে ভর সংখ্যার অপেক্ষক হিসেবে নিউক্লিয়ন প্রতি বন্ধন শক্তি। আচ্ছা, এই যে গ্রাফটা আছে, এই গ্রাফটা কিন্তু আমরা বহুবার করেছি, এই গ্রাফটা আবারও দিচ্ছে, চলো এই গ্রাফটা আমরা এক্ষেত্রে আবারও একবার করেই দিই। ঠিক আছে, তো আমরা এখানে আরো দুটো লাইন টানবো, একটা হচ্ছে 5 মেগা ইলেকট্রন ভোল্ট যেটা আমরা টানছি এই জায়গাটাতে, আরেকটা টানবো আমরা 8 মেগা ইলেকট্রন ভোল্ট যেটা হচ্ছে আমাদের এই জায়গাতে। ঠিক আছে, এইবার গ্রাফটা কি হবে, এই নিচে থেকে গ্রাফটা উঠবে, আচ্ছা উঠে এইটুকু যাবে, তারপরে আবার নামবে, আবার উঠবে, আবার নামবে। ঠিক আছে, তারপরে এই গ্রাফটা ঠিক এরকম চলে যাবে। তাহলে এই জায়গাটায় আমাদের থাকে হাইড্রোজেন, আচ্ছা এই জায়গাটায় থাকে আমাদের হিলিয়াম, আচ্ছা তারপরে এইখানে থাকে আমাদের লিথিয়াম, এইখানে এই থাকে আমাদের কার্বন, এইখানে থাকে আমাদের নাইট্রোজেন, এবং সর্বোচ্চ উঁচুতে এইখানে থাকে আমাদের Fe56, এটা থাকে। এটা হচ্ছে আমাদের গ্রাফটা। এইদিকে হয় আমাদের ভর সংখ্যা মানে হচ্ছে এ, আচ্ছা, আর এইদিকে নিউক্লিয়ন প্রতি ভর সংখ্যা, নিউক্লিয়ন প্রতি বন্ধন শক্তি মানে বাইন্ডিং এনার্জি BE/A হয় এদিকে। এবার এই গ্রাফটা থেকে বলা হচ্ছে যে, আচ্ছা এখানে আমি একটা মাঝ বরাবর দাগ টানলাম যা সুবিধার্থে, পরীক্ষায় এইটা লাগবে না, এবং এই পয়েন্টটা এখানে হয় ইউরেনিয়াম 235। আচ্ছা, এখানে বলছে এই গ্রাফটা থেকে একটি নিউক্লিয়াসের যে কোনো 3টি ধর্ম উল্লেখ করো। প্রথম ধর্মের কথা আমি বলি, শোনো, এই গ্রাফটার যে ম্যাক্সিমাম হাইয়েস্ট পিক মানে সর্বোচ্চ উঁচুতে যেখানে আমাদের ভর সংখ্যা প্রায় 56, ঠিক আছে, সেই জায়গায় আমাদের দেখা যাচ্ছে যে নিউক্লিয়াসটা সব থেকে স্থায়ী। ঠিক আছে, তার মানে মাঝারি ধরনের যেসব নিউক্লিয়াসগুলো আছে সেই নিউক্লিয়াসগুলো কিন্তু প্রচুর স্থায়ী।
এক নম্বর যে ধর্ম যেটা আমরা এই গ্রাফ থেকে পাচ্ছি। দ্বিতীয় নম্বর ধর্ম যে সমস্ত ভারী নিউক্লিয়াসগুলো আছে যেমন ইউরেনিয়াম 235, এরা স্থায়ী হওয়ার জন্য কি চাইবে, মাঝারি হওয়ার চেষ্টা করবে। এবার এরা তো সাইজে অনেক বড়, এবার এরা যদি সাইজে অনেক বড় হয় তার মানে এদের ভাঙতে হবে, ভেঙে এদের মাঝারি সাইজের আসতে হবে। তাহলে তার মানে তখন এরা কি করবে, এরা তখন নিউক্লিয় বিভাজন বিক্রিয়া ঘটাবে। নিউক্লিয় বিভাজন বিক্রিয়া ঘটানোর মাধ্যমে এরা ভেঙে যাবে। ভেঙে কি করবে, ভেঙে আসার চেষ্টা করবে একদম মানে মাঝারি আকারের নিউক্লিয়াসে আসার চেষ্টা করবে। 2 নম্বর যেটাকে বলা হচ্ছে নিউক্লিয় বিভাজন। এবার যেটা আমাদের 3 নাম্বার পয়েন্ট, এই Fe56 মানে ছোট ছোট নিউক্লিয়াস যেগুলো আছে, ঠিক আছে, সেগুলো তারা কি করবে, তারাও মাঝারি আকারে আসার চেষ্টা করবে। এবার তারা তো আকারে ছোট, তার মানে তারা একত্রে যুক্ত হবে, তার মানে তারা একত্রে যুক্ত হয়ে আমাদের যেটা মাঝারি ধরনের নিউক্লিয়াস সেটা হওয়ার চেষ্টা করবে। এবং এই জায়গাতে আমাদের যে 8.8 মেগা ইলেকট্রিক ভোল্ট অলমোস্ট ইকুয়াল টু 8.8, তো ওর কাছাকাছি সবসময় যাওয়ার চেষ্টা করবে। যে ভারী নিউক্লিয়াস সেও চেষ্টা করবে যে 8.8 মেগা ইলেকট্রিক ভোল্ট বাইন্ডিং এনার্জি পার আমাদের যে ভর সংখ্যা সেটা আনার চেষ্টা করবে, মানে বন্ধন শক্তি প্রতি নিউক্লিয়াস প্রতি বন্ধন শক্তি আনার চেষ্টা করবে। এবং ছোট ছোট যে নিউক্লিয়াসগুলো তারাও চেষ্টা করবে 8.8 মেগা ইলেকট্রিক ভোল্ট আনার চেষ্টা করবে নিউক্লিয়ান প্রতি বন্ধন শক্তি। এবং এই জিনিসটা কিন্তু আমি এখানে তোমাদের লিখে দিয়েছি। দেখো বলছে লেখচিত্রের সর্বোচ্চ বিন্দুতে এ হচ্ছে 56 অবস্থিত নিউক্লিয়াসগুলি সবচেয়ে বেশি স্থিতিশীল হয় কারণ এদের নিউক্লিয়াস প্রতি বন্ধন শক্তির মান মানে সর্বাধিক। নিউক্লিয়ন প্রতি বন্ধন শক্তি যত বেশি নিউক্লিয়ন তত বেশি স্থায়ী, 1 নম্বর। 2 নম্বর, ভারী নিউক্লিয়াসগুলির তুলনায় মাঝারি মানের ভরযুক্ত নিউক্লিয়াসগুলি সাধারণত বেশি দৃঢ়ভাবে আবদ্ধ থাকে, মানে বেশি স্থায়ী হয়। তাই খুব ভারী নিউক্লিয়াসগুলি সাধারণত ভেঙে অপেক্ষাকৃত হালকা নিউক্লিয়াসে পরিণত হয়। হালকা নিউক্লিয়াসে পরিণত হয়ে গেলে কিন্তু তাদের যে বন্ধন শক্তিটা মানে নিউক্লিয়ন প্রতি বন্ধন শক্তিটা সেটা কি হয়, ওই 8.8 বা এই Fe56 যেটা আছে এর কাছাকাছি চলে আসে এবং সেটা স্থায়ী হয়ে যায়। সেটা হচ্ছে আমাদের নিউক্লিয় বিভাজন। আর নিউক্লিয় সংযোজন কি, হালকা নিউক্লিয়াসগুলি নিউক্লিয়ন প্রতি বন্ধন শক্তি কম, তাই এই নিউক্লিয়নগুলি পরস্পর যুক্ত হয়ে মাঝারি ভরের বেশি স্থিতিশীল নিউক্লিয়াস গঠন করে, যেগুলো আমরা সব বললাম। এবং এটা হচ্ছে আমাদের নিউক্লিয় বিভাজন। আচ্ছা স্যার, আচ্ছা এইখানে যেটা নিউক্লিয়াসগুলি সবচেয়ে বেশি স্থিতিশীল, আচ্ছা এখানে যেটা বলা হচ্ছে ভারী নিউক্লিয়াস এটা বিভাজন হবে এবং এটা ভুল করে লেখা হয়ে গেছে, ঠিক আছে, এটা আমাদের সংযোজন হবে, ঠিক আছে, এটা লিখে দিও নিউক্লিয় সংযোজন। নেক্সট কোশ্চেন দেখা যাক। নেক্সট কোশ্চেন আমাদের বলা হচ্ছে, বলছে একটি নিউক্লিয়াসের ভর কেন সর্বদা তার উপাদানগুলি ভরের চেয়ে কম। আচ্ছা, নিউক্লিয়াস যখন তৈরি হয় তখন কি হয়, প্রোটন আছে, এদিকে একটা নিউট্রন আছে। এই প্রোটন আর নিউট্রন এরা দুজনে মিলেই তো নিউক্লিয়াস তৈরি করে। এবার এরা দুজনে মিলে যখন নিউক্লিয়াসটা তৈরি করে, ঠিক আছে, এরা দুজন মিলে যখন নিউক্লিয়াসটা তৈরি করে তখন কি হয়, এদের দুজনার যে ভর সেই ভর থেকে কিছু পরিমাণ ভরটা শক্তিতে রূপান্তরিত হয়ে যায়। কিছু পরিমাণ ভরটা শক্তিতে রূপান্তরিত হয় যেটাকে আমরা বন্ধন শক্তি বলছি, যার ফলে এই প্রোটন আর নিউট্রন একসঙ্গে আবদ্ধ অবস্থায় থাকে। তো ওই যে শক্তিটা তৈরি হতে গেলে কিছুটা তো ভর চলে যাচ্ছে, সেই জন্য কি হচ্ছে যে নিউক্লিয়াসের ভরটা কিন্তু তার উপাদানগুলির ভরের থেকে কিছুটা কম, ঠিক আছে। আমি 4 আর 4 নর্মালি যুক্ত করলে 8 হবে, এবার 4 আর 4 এখানে যুক্ত করলে 8 না হয়ে সেটা হচ্ছে 7.5, তাহলে 0.5 ভর কোথায় গেল, ওই 0.5 যে ভরটা আমাদের কমে গেল সেই ভরটা আমাদের আসলে বন্ধন শক্তিতে কাজে লেগে যায়, ঠিক আছে, সেইখানেই চলে যায়। এবার দেখো এই কোশ্চেনটা করলাম, এই টাইপের কোশ্চেন একটু আগেই আমরা করলাম, একটু আগে কিন্তু এই টাইপের কোশ্চেন করলাম যেখানে আমাদের যে ছক টেনে যে কোশ্চেনগুলো করায়। চলো আরেকবার করে দিচ্ছি। এইখানে আমি লিখবো কি সময়, আর এইখানে আমি কি লিখবো অবশিষ্ট কতটা আছে, অবশিষ্ট অংশ। অর্ধায়ু বলেছে টি এর মান, সো টি এর মান আমাদের 20 সেকেন্ড বলেছে। এবার আমি ধরি লেট, ঠিক আছে, প্রাথমিক অংশ যেটা ধরি যে প্রাথমিক সমান হচ্ছে 1 অংশ,
প্রাথমিক সমান 1 অংশ, তাহলে অবশিষ্ট কতটা আছে, তাহলে অবশিষ্ট এটা হচ্ছে 1 - 7/8, তার মানে 1/8 অংশ কিন্তু আমাদের অবশিষ্ট আছে। এবার সময় যখন 0 অবশিষ্ট কত আছে 1 অংশ, সময় যখন t অবশিষ্ট কত আছে 1/2, সময় যখন 2t, সময় যখন হচ্ছে 2t এটা কত আছে 1/4 অংশ, এবং সময় যখন 4t এটা কত আছে, এটা তখন আমাদের আছে 1/8। তাহলে 0t 2t 3t, আচ্ছা সরি এটা 3t হবে, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সময় যখন 3t, এটা হচ্ছে আমাদের 1/8। তাহলে 3t সময়ে আমাদের 1/8 অংশ মানে অবশিষ্ট আছে, মানে 7/8 অংশ অলরেডি কিন্তু শেষ হয়ে গেছে, 1/8 অংশ পড়ে আছে। তাহলে সেই সময়টা আসছে 3t, তাহলে 3 × 20 তার মানে হচ্ছে 60 সেকেন্ড বা হচ্ছে 1 মিনিট। এবার কোশ্চেনের উত্তরটা কি লিখবে দেখে নাও। এখানে দেখো, যখন প্রোটন আর নিউট্রন একত্রিত হয়ে একটি নিউক্লিয়াস গঠন করে তখন তাদের মোট ভরের কিছু অংশ শক্তিতে রূপান্তরিত হয়, যেটা বললাম। এই শক্তিকে নিউক্লিয়াসের বন্ধন শক্তি বলে। এই শক্তিটা কি কাজে লাগে, যে পরিমাণ ভর কমে এই শক্তি উৎপন্ন হয় তাকে ভর ত্রুটি বলে। এটি নিউক্লিয়াসের, তাই নিউক্লিয়াসের ভর সর্বদা উপাদানগুলির ভরের থেকে কম, এবং এটা হচ্ছে সেই অঙ্ক যেটা হচ্ছে 60 সেকেন্ড বা 1 মিনিট। এই টাইপের কোশ্চেন কিন্তু আমরা দুটো করলাম, দুটোই কিন্তু ইম্পর্টেন্ট। আমাদের যে নিউক্লিয়াস থেকে এই ছোট ছোট টাইপের যে অঙ্কগুলো সময় আর অবশিষ্ট ভর, তোমাদের বইয়েতেও দেখবে, ছায়ার বইতে অনেক উদাহরণ কিন্তু এই টাইপের আছে, এবং অনেক হার্ড কোশ্চেন, যেই অ্যাডভান্স লেভেলের কোশ্চেন কিন্তু এই ছকের আকারে করলে কিন্তু সহজ হয়ে যায়, যেগুলো আমরা তোমাদের রায় মার্টিনের সলিউশনে করেছি। তো আজকের লেকচার কিন্তু এত দূরই। এরপরে কিন্তু আমাদের ম্যাথামেটিক্স আসছে, এবং এরপরে যে আমাদের কমিউনিকেশন, আর পরে থাকলো অর্ধপরিবাহী, আর ওইদিকে অপটিক্স, ওয়েব অপটিক্স, এই সমস্ত জিনিসগুলো মানে মডেল কোশ্চেন পেপার এগুলো পরপর আমরা দেওয়ার চেষ্টা করব। তো শেষ অবধি যারা যারা দেখেছো তাদেরকে সবাইকে থ্যাংক ইউ, এবং নিজেদেরকে একটা থ্যাংক ইউ দেবে, কারণ তোমরা শেষ অবধি দেখেছো, তোমরা বুঝতে পেরেছো যে কোন কোশ্চেনটার উত্তর আমরা কেমন করে লিখবো। আর এই যে পড়ালাম এখানে, এর সমস্ত নোট কিন্তু আমি টেলিগ্রামে দিয়ে দেবো। অবশ্যই টেলিগ্রাম থেকে নোটটা কালেক্ট করে একবার হলেও কিন্তু নিজেরা প্র্যাকটিস করে দেখো।